ওয়েলকাম টু কবিতার সমাহার। আজকে তোমাদের আমি যেটা পড়াবো সেটা হলো অভিব্যক্তি ও অভিযোজন। এটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল বোর্ডে ক্লাস 10-এ 4th চ্যাপ্টার। তোমরা যদি আমার ক্লাস ফলো করতে থাকো তাহলে তোমরা প্রত্যেক সপ্তাহে একটা করে ফ্রি ক্লাস পাবে। আমি ফিজিক্যাল সায়েন্স বা লাইফ সায়েন্স এই দুটোর মধ্যে যে কোনো একটা থেকে ফ্রি ক্লাস দেব, যে কোনো একটা চ্যাপ্টার পড়াবো, সেটা সম্পূর্ণ ফ্রি থাকবে, তোমাদের সাবস্ক্রিপশানের দরকার পড়বে না। কিন্তু তোমরা যদি এরকমই ক্লাস পেতে চাও, তার সাথে সাথে নোটস এবং পুরো সিলেবাসটা যাতে আমি গুছিয়ে পড়িয়ে দিতে পারি এবং আমার গাইডেন্স যদি নিতে চাও, তাহলে কিন্তু আমার ব্যাচে জয়েন করতেই হবে। তার জন্য 7044619871 এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে হবে। আমি তোমাদেরকে সব ডিটেলস পাঠিয়ে দেব। সমস্ত ক্লাসটা আমি অনলাইনেই করাবো, কিন্তু তোমাদের বোঝার কোনো অসুবিধা হবে না। লাইভ ক্লাস করানো হবে, তার সাথে সাথে নোটসও দেওয়া হবে। চলো আজকে আমি আমার ক্লাস শুরু করছি। অভিব্যক্তি। অভিব্যক্তি শব্দটির অর্থ হলো দীর্ঘ সময়কাল ধরে জীবের পরিবর্তন। জীববিদ্যার ক্ষেত্রে এটি সর্বাধিক গুরুত্বপূর্ণ ধারণা, যেখানে সরলতর জীব থেকে জটিল জীবের সৃষ্টি হয় এবং ক্রম পরিবর্তন ঘটে। এখানে কি হচ্ছে, বিবর্তন মানে জীবের যে পরিবর্তন হচ্ছে এবং যে ডেভেলপমেন্টটা হচ্ছে, কিভাবে জীব এসেছে, কিভাবে তার উৎপত্তিটা হয়েছে এবং বিভিন্ন কাজ শিখতে শিখেছে। এবং মানুষ আগে যেরকম সরল ছিল বা তাদের স্ট্রাকচারটা একদম নর্মাল ছিল, আস্তে আস্তে বিভিন্ন অঙ্গাণু গঠন হয়েছে এবং স্ট্রাকচারটা অনেক কমপ্লেক্স হয়েছে। এই যে পুরো ডেভেলপমেন্টটা, একেই বলা হয় এভলিউশন বা অভিব্যক্তি। অভিব্যক্তির ধারণা আজ থেকে প্রায় 5 to 6 বিলিয়ন বছর পূর্বে সূর্য থেকে বিচ্ছিন্ন হয়ে পৃথিবীর সৃষ্টি হয়। ধীরে ধীরে পৃথিবীর উত্তাপ কমে প্রায় 3.7 বিলিয়ন বছর আগে পৃথিবীতে এককোষী জীবরূপে প্রাণের উৎপত্তি ঘটে। ফার্স্ট প্রাণের উৎপত্তি যেটা, সেটা হচ্ছে এককোষী জীব। তারপর কয়েক কোটি বছর পেরিয়ে বর্তমানে পৃথিবীর জলবায়ু মোটামুটি স্থিতিশীল। পৃথিবীতে এখন বিভিন্ন প্রকার জীবের বসবাস। এই দীর্ঘ সময়কালে এককোষী সরল জীব থেকে অসংখ্য জটিল জীবের সৃষ্টি হয়েছে। কি হয়েছে, যে ছিল আগে সরল জীব, তারপরে বিভিন্ন রকম পরিবেশের সাথে সম্মুখীন হয়ে এবং তার সাথে মানিয়ে তারা কি হচ্ছে, আস্তে আস্তে জটিল কাজ করতে করতে এবং পরিবেশের সাথে মানিয়ে সরল জীব থেকে জটিল জীবের সৃষ্টি হয়েছে। কিভাবে তা সম্ভব হলো? আসলে সৃষ্টির পর থেকে জীবের ক্রমবিবর্তন বা পরিবর্তন হয়ে চলেছে। জীবের এই দীর্ঘমেয়াদী ক্রিয়াশীল ক্রমপরিবর্তনের পদ্ধতি হলো বিবর্তন বা অভিব্যক্তি। অভিব্যক্তির পথে নতুন জীব প্রজাতির আবির্ভাব ঘটে। যে ধীর, অবিরাম ও গতিশীল পরিবর্তন দ্বারা কোনো সরলতর জীব থেকে জটিল ও উন্নততর উদ্ভূত প্রজাতির উদ্ভব ঘটে, তাকেই বলা হয় বিবর্তন বা অভিব্যক্তি। মানে যে পদ্ধতির মাধ্যমে আস্তে আস্তে জটিল জীবের সৃষ্টি হচ্ছে সরল জীব থেকে এবং আস্তে আস্তে নতুন প্রজাতির উদ্ভব হচ্ছে, তাকে বলা হয় অভিব্যক্তি বা বিবর্তন। গুরুত্ব। অভিব্যক্তির অর্থ কিন্তু উন্নত বা ভালো জীবের সৃষ্টি নয়। এটি হলো প্রাকৃতিক নির্বাচনের প্রভাবে নতুন জীব প্রজাতির উৎপত্তি। প্রাকৃতিক নির্বাচন বলতে প্রকৃতির যে সমস্ত ধরো খরা, বন্যা, এই যে ডিফিকাল্টিসগুলো রয়েছে, সেগুলোকে পেরিয়ে সেগুলোর সাথে মানিয়ে নিয়ে যারা পরিবেশে টিকে থাকতে পারবে এবং টিকে থাকার জন্য তাদের শরীরে কোনো সিস্টেম চালু রাখতে পারবে বা কোনো এনজাইম বা কোনো মেটাবলিক প্রসেস যেটা শরীরে ধারণ করে তারা পরিবেশে টিকে থাকতে পারবে, সেটাকেই বলা হয় প্রাকৃতিক নির্বাচন। এবং সেটাকে টিকিয়ে রেখে পরিবেশে সারভাইভ করে আরও নতুন নতুন জীব প্রজাতির উদ্ভব ঘটে, একেই বলা হয় বিবর্তন। তাই অভিব্যক্তির পথে সরল ব্যাকটেরিয়া থেকে জটিল মানুষ ও সরল জীব পৃথিবীতে আজ বর্তমান রয়েছে। এই সকল জীবই তাদের বর্ণ, গন্ধ, আকার, আকৃতি, আচরণের দিক থেকে আলাদা। তাই বলা হয় জীববৈচিত্র্য সৃষ্টির কারণ হলো অভিব্যক্তি। যার যেমনভাবে পরিবর্তনটা আসবে, সে কিন্তু সেরকমভাবেই সৃষ্টি হবে। তাহলে এই লাইনটা ইম্পর্টেন্ট, যে নতুন জীব প্রজাতির সৃষ্টি। এক সেকেন্ড।
প্রাকৃতিক নির্বাচনের মাধ্যমে নতুন জীব প্রজাতির সৃষ্টি। ঠিক আছে, নেক্সট আসছে জীবনের উৎপত্তি। জীববিজ্ঞানের ধারণা অনুযায়ী জীবনের উৎপত্তি হঠাৎ করে হয়নি। অসংখ্য জৈব রাসায়নিক পরিবর্তন ধীরে ধীরে সমন্বিত হয়ে প্রাণের উৎপত্তি ঘটে। রাশিয়ান বিজ্ঞানী আলেকজান্ডার ওপারিন অ্যান্ড দি অরিজিন অফ লাইন অন আর্থ নামক বইয়ে এই জীবনের উৎপত্তি সংক্রান্ত ওপারিন প্রকল্প ব্যাখ্যা করে। এটা হচ্ছে কি, এই যে জীবনের উৎপত্তি সংক্রান্ত একটা প্রকল্প বা থিওরি আছে, সেটাকে বলা হয় ওপারিন প্রকল্প। পরবর্তীকালে ব্রিটিশ বিজ্ঞান জে.বি. হ্যালডেন রেশনালিস্ট অ্যানুয়াল নামক জার্নালে প্রায় একই রকম একটা মতবাদ প্রকাশ করেন। জৈব রসায়ন, জীববিদ্যা এবং ভৌগোলিক তথ্যের ওপর ভিত্তি করে গড়ে ওঠা তাদের মতবাদটি হল ওপারিন হ্যালডেন প্রকল্প নামে পরিচিত। ওপারিন ও হ্যালডেনের মতবাদটি জীবনের উৎপত্তিকে সর্বপ্রথম বৈজ্ঞানিকভাবে ব্যাখ্যা করতে সক্ষম হয়। ইনি হলো ওপারিন আর ইনি হলো হ্যালডেন। এই প্রথম দুজন বিজ্ঞানী, তারা হচ্ছে কি জীবনের উৎপত্তিটাকে একদম বৈজ্ঞানিকভাবে ব্যাখ্যা করেছেন এবং তার একটা পরীক্ষাও করে দেখিয়েছেন। চলো, প্রাণের সৃষ্টির বিভিন্ন ধাপ। ওপারিন হ্যালডেন প্রকল্প অনুযায়ী জীবনের উৎপত্তিকে কতগুলো পর্যায়ে ভাগ করা যায়। যেমন প্রথম পর্যায়ে জীবনের উৎপত্তি ও প্রাচীন পরিবেশ, দ্বিতীয় পর্যায়ে জীবনের রাসায়নিক উৎপত্তি বা কেমোজেনি, তৃতীয় পর্যায়ে জৈবিক বিবর্তন বা বায়োজেনি, চতুর্থ পর্যায়ে ইউক্যারিওটিক কোষের আবির্ভাব। তো এই যে চারটে পর্যায়, আমরা আস্তে আস্তে এগুলোকে ডিসকাস করব। পৃথিবীর উৎপত্তি ও তার প্রাচীন পরিবেশ। প্রায় 4.6 বিলিয়ন বছর পূর্বে মহাকাশে অর্থাৎ মহাবিশ্বে হাইড্রোজেন গ্যাস ও ধূলিকণা সমন্বিত হয়ে তৈরি হয় সৌর নেবুলা, যার থেকে পৃথিবীর সৃষ্টি হয়। মানে যে গ্যাসীয় পদার্থগুলো বা গ্যাসীয় কণাগুলো ছিল, সেগুলো সমন্বিত হয়ে পৃথিবীর বায়ুমণ্ডলের সৃষ্টি হয়েছে। সৃষ্টির পর পৃথিবী প্রকৃতপক্ষে বিভিন্ন মৌলের একটা উত্তপ্ত গ্যাসীয় পিণ্ড ছিল। তার তাপমাত্রা ছিল 5000 থেকে 6000 ডিগ্রি সেলসিয়াস। পরবর্তীকালে পৃথিবীর উত্তাপ ক্রমশ আরও হ্রাস পায় এবং জলচক্রের উৎপত্তি ঘটে, মানে জলের আবির্ভাব ঘটে, মানে সমুদ্র, এগুলো। এইভাবে পৃথিবীতে প্রথম সমুদ্রের আবির্ভাব হয়। তাই আদি পৃথিবীর বায়ুমণ্ডলে হাইড্রোজেন, জলীয় বাষ্প, মিথেন, অ্যামোনিয়া প্রভৃতি গ্যাস বিন্যস্ত থাকলেও কিন্তু মুক্ত অক্সিজেন ছিল না। অর্থাৎ পরিবেশ কি ছিল, বিজারক প্রকৃতির ছিল। নেক্সট, জীবনের রাসায়নিক উৎপত্তি বা কেমোজেনি। এটা হচ্ছে ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট। এর মধ্যে একটা থিওরি আছে হট ডাইলিউট স্যুপ, মানে এটা তো মানে হট কোশ্চেন। হট ডাইলিউট স্যুপ যেমন, এটা একটা হট কোশ্চেন ওয়েস্ট বেঙ্গল বোর্ডের। সেটা হলো জীবনের রাসায়নিক উৎপত্তি বা কেমোজেনি। প্রাচীন পৃথিবীর পরিবেশে উপস্থিত বিভিন্ন অজৈব রাসায়নিক উপাদান, মৌল ও যৌগ থেকে জীবদেহের পক্ষে গুরুত্বপূর্ণ জৈব যৌগ সৃষ্টির ধারাবাহিক রাসায়নিক বিক্রিয়াগুলোকে জীবনের রাসায়নিক উৎপত্তি বা কেমোজেনি বলে। জৈব রাসায়নিক পদার্থ থেকে আস্তে আস্তে যে জীবের উৎপত্তি হয়েছে, সেটাকে বলা হয় কেমোজেনি বা জীবনের রাসায়নিক উৎপত্তি। বিজ্ঞানী হ্যালডেন ও ওপারিন কেমোজেনির প্রধান ধাপগুলো বর্ণনা করেন। এগুলি হলো প্রথম পর্যায় সরল জৈব যৌগের উৎপত্তি, মানে যেটা সিম্পল হয়। পৃথিবীর উৎপত্তিকালীন তাপমাত্রা ক্রমে 1000 ডিগ্রি সেলসিয়াস হওয়ার পর অ্যাসিটিলিন, ইথিলিন প্রভৃতি বিভিন্ন প্রকার হাইড্রোকার্বন সৃষ্টি হয়। এগুলো আবার উত্তপ্ত বাষ্পের সঙ্গে বিক্রিয়া করে অক্সি এবং হাইড্রক্সি যৌগ যেমন অ্যাসিটালডিহাইড উৎপন্ন করে। এই যৌগগুলো আবার পরবর্তী ধাপে সরল জৈব যৌগ, সরল শর্করা, অ্যামাইনো অ্যাসিড, ফ্যাটি অ্যাসিড এগুলো তৈরি করে। তাহলে পৃথিবীর তাপমাত্রা প্রথমে ছিল কি 5000 থেকে 6000 ডিগ্রি, আস্তে আস্তে কমে সেটা 1000-এর কাছে আসে এবং বিভিন্ন হাইড্রোকার্বন যৌগ সৃষ্টি হয়, যেমন অ্যাসিটিলিন, ইথিলিন। সেগুলো আবার কি করে, যে বাতাসে থাকা জলীয় বাষ্পের সঙ্গে বিক্রিয়া করে অক্সি ও হাইড্রক্সি যৌগ গঠন করে, যেমন অ্যাসিটালডিহাইড। এই যৌগগুলো থেকে আবার কিছু প্রয়োজনীয় সরল জৈব যৌগগুলো, যেগুলো জীবের দরকার, যেমন অ্যামাইনো অ্যাসিড, ফ্যাটি অ্যাসিড, সরল শর্করা, যেগুলো হচ্ছে জীব তৈরির প্রধান উপাদান বা জীবের কোষের হচ্ছে প্রধান উপাদান, সেগুলো তৈরি হয়। নেক্সট, মানে দ্বিতীয় পর্যায় জটিল জৈব যৌগের উৎপত্তি।
সরল জৈব যৌগগুলো বিভিন্ন বিক্রিয়া দ্বারা নানান জটিল জৈব যৌগ যেমন জটিল কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট, নিউক্লিওটাইড, নিউক্লিক অ্যাসিড সৃষ্টি করে। এই যে সরল জৈব যৌগে অ্যামাইনো অ্যাসিড, সেটা থেকে প্রোটিন, ফ্যাটি অ্যাসিড থেকে লিপিড এগুলো তৈরি হয়। কার্বোহাইড্রেট, তার সাথে সাথে নিউক্লিওটাইড বা নিউক্লিক অ্যাসিড যেটা হচ্ছে ডিএনএ বা আরএনএ সেটা তৈরি হয়। এই জটিল বিক্রিয়াগুলোতে প্রয়োজনীয় শক্তির যোগান দিয়েছিল সৌরশক্তি ও বজ্রপ্রাণ। প্রাচীন পৃথিবীতে প্রাণ উৎপত্তির পূর্বে প্রথমে প্রাণকণা সৃষ্টির জন্য প্রয়োজনীয় বিভিন্ন রাসায়নিক উপাদানগুলো সমুদ্রে উত্তপ্ত জলে অবস্থান করত। হ্যালডেনের মতে এইসব যৌগগুলো সমুদ্রের জলে মিশে হট ডাইলুট স্যুপ বা তপ্ত লঘু নামক উত্তপ্ত তরল হিসাবে অবস্থান করত। কি হতো, এই জৈব যৌগগুলো তরল, মানে সমুদ্রের জল তো তরল, তার মধ্যে মিশে থাকতো। তো সেই জন্য এটাকে বলা হচ্ছে হট ডাইলুট স্যুপ বা তপ্ত লঘু স্যুপ। এর অপর নাম কি? প্রিবায়োটিক স্যুপ। এটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, আসবেই। এটা ছাড়া এই চ্যাপ্টারটা মানে অচল। তার মতে প্রথম প্রাণের উৎপত্তি এখানেই হয়েছিল, মানে হ্যালডেনের মতে। নেক্সট আসছে এবং বিভিন্ন জৈব কোষ যেখান থেকে এসছিল তার আগে কী কী ছিল, তো সেগুলো নানান বিজ্ঞানী নানান মত, সেই হিসাবে আরও কিছু তৈরি হয়েছিল যেখান থেকে এই জৈব যৌগ থেকে জীবকোষটা তৈরি হয়েছে। দেখা যাক, সেরমই একটা জিনিস হলো কোয়াসার্ভেট। উৎপন্ন বৃহৎ ও জটিল জৈবগুলো পরস্পর মিলিত হয়ে কোয়াসার্ভেট নামক কোলয়েড কণা সৃষ্টি হয়। এটা হচ্ছে একজন বিজ্ঞানীর মতবাদ যে জটিল জৈবগুলো মিশে তৈরি হয়েছিল কোয়াসার্ভেট। অর্থাৎ প্রাচীন পৃথিবীতে তপ্ত লঘু স্যুপের মধ্যে সীমানা পর্দাবৃত জৈব যৌগগুলো যে কোলয়েড বিন্দু বা কণা থেকে আদিকোষ বা প্রোটোসেল তৈরি হচ্ছে তাকে বলা হয় কোয়াসার্ভেট। মানে সরল জৈব যৌগগুলো থেকে জটিল জৈব যৌগ বা তপ্ত লঘু স্যুপের মধ্যে থাকা জৈব যৌগ থেকে পর্দাবৃত যে অঙ্গাণু তৈরি হচ্ছে, যেখান থেকে আদিকোষ মানে জীব তৈরির আগের যে অবস্থা বা প্রোটোসেল তৈরি হয়, তাকে বলা হয় কোয়াসার্ভেট। এতে প্রোটিন, ফ্যাট, শর্করা, নিউক্লিক অ্যাসিড প্রভৃতি প্রাণ সৃষ্টির উপাদান ছিল। জীবন সৃষ্টির বিক্রিয়া এর মধ্যেই ঘটেছিল। প্রসঙ্গত উল্লেখ্য, আমেরিকান বিজ্ঞানী সিডনি ফক্স এর মতানুসারে প্রাচীন পৃথিবীতে সমুদ্রের মধ্যে অনেকগুলো অ্যামাইনো অ্যাসিড যুক্ত হয়ে প্রথমে প্রোটিনয়েড এবং পরে মাইক্রোস্ফিয়ার তৈরি করে। তাহলে ফক্সের মতে কি, প্রথমে প্রোটিনয়েড দেন তারপরে মাইক্রোস্ফিয়ার তৈরি হয়। তার মতে কোয়াসার্ভেট নয়, মাইক্রোস্ফিয়ারই হলো প্রথম প্রাণের উৎপত্তি ঘটায়। প্রাচীন পৃথিবীতে দ্বিলিপিড পর্দাবৃত এটিপি ব্যবহারে সক্ষম, বৃদ্ধি ও বিভাজনক্ষম যে জৈব গঠন থেকে বিজ্ঞানী সিডনি ফক্স প্রথম প্রাণ সৃষ্টি হয়েছিল বলে বর্ণনা করেন তাকে বলা হয় মাইক্রোস্ফিয়ার। এবার আসছে কি, নগ্নজিন বা নিউক্লিক অ্যাসিডের উৎপত্তি। মুক্ত যে নিউক্লিওটাইডগুলো ছিল জলে, সেগুলো একত্রে হয়ে পলিনিউক্লিওটাইড গঠন করে, যা থেকে নিউক্লিক অ্যাসিড, ডিএনএ বা আরএনএ সৃষ্টি হয়। বিজ্ঞানীর মতে এই প্রথম সৃষ্ট নিউক্লিক অ্যাসিডগুলো ছিল আরএনএ প্রকৃতির। প্রথম যে নিউক্লিক অ্যাসিড এসেছিল তারা ছিল আরএনএ প্রকৃতির, একেই বলা হয় নগ্নজিন। তাহলে আমরা পড়লাম কি, কোয়াসার্ভেট, মাইক্রোস্ফিয়ার, প্রোটিনয়েড এগুলো জানলাম। এবার আসছে প্রাণের বিকাশ ঘটছে। প্রাণের জৈবিক বিবর্তন বা বায়োজেনি। প্রায় 3.7 বিলিয়ন বছর আগে আদিকোষের উৎপত্তি ও জীবনের অভিব্যক্তি ঘটার ঘটনাকে বলা হয় বায়োজেনি। এর প্রধান ঘটনাগুলো হলো প্রোটোসেলের উৎপত্তি। কোয়াসার্ভেটগুলোর মধ্যে নিউক্লিক অ্যাসিড যুক্ত হলে প্রোটোসেল বা আদিকোষ তৈরি হয়। যে কোয়াসার্ভেটগুলো এসেছিল, হ্যালডেন যেগুলো বলেছিল, তার সাথে নিউক্লিক অ্যাসিড যুক্ত হয়ে প্রোটোসেল বা আদিকোষ তৈরি হয়। প্রোক্যারিওর জীবের উৎপত্তি। প্রায় 3.5 বিলিয়ন বছর আগে প্রোটোসেল থেকে প্রোক্যারিওর জীব উৎপন্ন হয়। স্বভোজিতার উদ্ভব। প্রথম আবির্ভূত প্রোটোসেল বা আদিকোষগুলোর পুষ্টিগতভাবে রাসায়নিক পরভোজী ছিল, মানে তারা অন্যের ওপর ডিপেন্ডেন্ট ছিল। পরে রাসায়নিক স্বভোজী জীব এবং অবাধ সালোক সংশ্লেষকারী জীবের উৎপত্তি ঘটে, মানে নিজেই সালোক সংশ্লেষ করতে পারবে বা স্বভোজী, নিজের খাদ্য নিজে উৎপাদন করতে পারবে, এগুলো এসেছিল। ফলে বায়ুমণ্ডলে মুক্ত অক্সিজেনের আবির্ভাব ঘটে। ইউক্যারিওটিক কোষের আবির্ভাব।
প্রায় 1.5 বিলিয়ন বছর আগে মুক্ত অক্সিজেনে শ্বসনক্ষম ইউক্যারিওটিক কোষের আবির্ভাব ঘটে। এতদিন ছিল কি ধরো ব্যাকটেরিয়া, ফাঙ্গাস এসব এসেছিল, হয়তো আবিষ্কার করা হয়নি, ফার্স্টে অর্গানিজম এসেছিল, প্রোক্যারিওর জীব, দেন কিন্তু সেটার যে উন্নত ভার্সন বা ডেভেলপড হয়ে যেটা হয় সেটা হচ্ছে ইউক্যারিওট। জীবনের রাসায়নিক উৎপত্তির ব্যাখ্যায় মিলার ও উরের পরীক্ষা, মানে জীবনের যে জৈব রাসায়নিক পদার্থ থেকে যে জীবনের উৎপত্তি হয়েছে সেটা হচ্ছে মিলার আর উর দুজন বিজ্ঞানী একটা পরীক্ষা করে দেখান। জীবনের উৎপত্তি সম্পর্কিত ওপারিন ও হ্যালডেনের মতবাদের সপক্ষে বিজ্ঞানীরা বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করেছিলেন। এদের মধ্যে সর্বপ্রথম ভলক্যানিক তড়িৎবীক্ষণ পরীক্ষাটি করেন শিকাগো বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানী স্ট্যানলি মিলার অ্যান্ড হ্যারল্ড উরে। পরীক্ষা ব্যবস্থা: বিজ্ঞানী মিলার ও উরে প্রাচীন পৃথিবীর বিজারক পরিবেশ তৈরির জন্য একটা বড় ফ্লাস্ক নিল, তার মধ্যে মিথেন, অ্যামোনিয়া, হাইড্রোজেন গ্যাসের মেশান 2:1 অনুপাতে। যন্ত্রের ছোট ফ্লাস্কে জল ফুটিয়ে সৃষ্ট বাষ্প বড় ফ্লাস্কে এসে মেশে, দুটো ফ্লাস্ক, একটার মধ্যে রয়েছে সেই বাষ্প মানে গ্যাসগুলো, এবার একটাতে জল ফুটিয়ে বাষ্পটা সেই বড় ফ্লাস্কে ট্রান্সফার করা হচ্ছে। টাংস্টেনের তড়িৎদ্বার দ্বারা সমগ্র মিশ্রণে তড়িৎ মোক্ষণ মানে বিদ্যুতের চালনা করা হচ্ছে, প্রাচীন পৃথিবীর বজ্রপাতের মতো। এর ফলে উৎপন্ন উপাদানগুলো ঠান্ডা তথা ঘনীভূত করে তারপর সেগুলোকে সংগ্রহ করা হয়। আস্তে আস্তে টেম্পারেচারটা কমিয়ে যখন গ্যাসগুলো ঘনীভূত হচ্ছে তারপর সেগুলোকে কালেক্ট করা হচ্ছে। পর্যবেক্ষণ: কী কী দেখা গেল? পরীক্ষায় প্রাপ্ত রাসায়নিক পদার্থগুলোর বিশ্লেষণের দ্বারা 5টি অ্যামাইনো অ্যাসিড পাওয়া গেছে। এগুলি হলো গ্লাইসিন, আলফা অ্যালানিন, বিটা অ্যালানিন, অ্যাসপার্টিক অ্যাসিড ও আলফা অ্যামাইনো বিউটেরিক অ্যাসিড। এই অ্যামাইনো অ্যাসিডগুলো হচ্ছে প্রোটিন তৈরির মূল উপাদান, যা জীবকোষের মানে প্রোটোসেলের মেইন উপাদান। পরবর্তীকালে মিলারের ছাত্র জেফ্রি বাডা ও অন্যান্যরা প্রায় 20টি অ্যামাইনো অ্যাসিড ও অন্যান্য জৈব অ্যাসিড এই পরীক্ষা ব্যবস্থা থেকে আবিষ্কার করে। এখন অবশ্য 22টা অ্যামাইনো অ্যাসিড হয়ে গেছে, আরও 2টো অ্যামাইনো অ্যাসিড যুক্ত হয়েছে। সিদ্ধান্তে কি আসা যায়? এই পরীক্ষা প্রাচীন পৃথিবীতে অক্সিজেনবিহীন বিচারক পরিবেশে বজ্রপাত, অতিবেগুনি রশ্মি বা অগ্নুৎপাতের তাপশক্তির উপস্থিতিতে জলীয় বাষ্প, মিথেন, অ্যামোনিয়া, হাইড্রোজেন প্রভৃতির বিক্রিয়ার ফলে জটিল যৌগের সৃষ্টির ধারণাকে দৃঢ় করে। এই পরীক্ষায় প্রাপ্ত অ্যামাইনো অ্যাসিডগুলো জীবের দেহের গঠনের জন্য উৎপন্ন, অর্থাৎ তাদের পরীক্ষা অজৈব উপাদান থেকে জৈব উপাদানের আগমন। তাহলে ছিল অজৈব উপাদান যে গ্যাসীয় পদার্থগুলো, সেখান থেকে এলো জৈব উপাদান, এবং জীবন সৃষ্টি সংক্রান্ত হ্যালডেন ওপারিনের তত্ত্বকে সমর্থন করা হয়। মিলার আর উর হ্যালডেন এবং ওপারিন যেটা বলেছিলেন যে অজৈব উপাদান থেকেই জৈব উপাদানের সৃষ্টি হচ্ছে, এবং সেই যে গ্যাসীয় পদার্থ থেকে যে রাসায়নিক পদার্থগুলো যেগুলো অজৈব, সেখান থেকে জৈব পদার্থ মানে জীবের সৃষ্টি হচ্ছে, সেই মতবাদটাকে কি করেন ওপারিন আর হ্যালডেন এই মতবাদটা দিয়েছিল। মিলার আর উর কি হয়েছিল এটা পরীক্ষা করে এই যে তত্ত্বটাকে সমর্থন করেন। আচ্ছা, এবার হচ্ছে অভিব্যক্তির মূল ঘটনাবলী। জৈব অভিব্যক্তির মতবাদ: সময়ের ধারায় সরল জীবের উৎপত্তি ও তা থেকে জটিল জীবের সৃষ্টিকে জৈব অভিব্যক্তি বলে। এটা আমরা প্রথম থেকেই দেখে আসছি। পৃথিবীতে প্রাণীর আগমনের পর থেকে অনবরত অভিব্যক্তি ঘটে চলেছে, মানে ডেভেলপমেন্ট কিন্তু হয়েই চলেছে, একটার পর একটা মানুষ কিন্তু উন্নত হচ্ছে। 20 শতকের আগে থেকেই মানুষ জৈব অভিব্যক্তির ব্যাখ্যা চেষ্টা শুরু করেন, তবে সে সময় দার্শনিক ও ধর্মপ্রচারকরা বিজ্ঞানের আলোতে জৈব অভিব্যক্তির বিভিন্ন ব্যাখ্যা দেন। তাদের মধ্যে দুজন সর্বাপেক্ষা উল্লেখযোগ্য। এদের মধ্যে একজন হলেন ফরাসি প্রকৃতিবিদ ল্যামার্ক, আর অপরজন হলেন ইংরেজি প্রকৃতিবিদ চার্লস ডারউইন। এদের দুজনের মতবাদই আমরা পড়ব, ল্যামার্কের মতবাদ এবং ডারউইনের মতবাদ। ভেরি ভেরি ইম্পর্টেন্ট এটা। ল্যামার্কের যে মতবাদ তাকে বলা হয় ল্যামার্কের তত্ত্ব বা ল্যামার্কিজম। প্রাচীনকালে বিভিন্ন প্রকৃতিবিদ ও দার্শনিকদের জৈব অভিব্যক্তির সম্পর্কে কাল্পনিক অবাস্তব মতবাদ প্রচলিত ছিল। জৈব অভিব্যক্তির প্রাচীন ব্যাখ্যার গোড়ায় প্রথম আঘাত করেন ফরাসি প্রকৃতিবিদ জ্যা ব্যাপিস দ্য মে ল্যামার্ক। ফার্স্টে হচ্ছে কি, যারা আগের মতবাদ দিয়েছিল সেটাকে একটু সরিয়ে দিয়ে একদম ঠিকঠাক মানে তার মতো করে ফার্স্টে প্রাচীন যা ব্যাখ্যাগুলো ছিল সেগুলোকে ফার্স্ট আঘাত করে হচ্ছে ল্যামার্ক। তার যে মত, তিনি যে বৈজ্ঞানিক ব্যাখ্যা দিয়েছিলেন
সেটা কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ ছিল এবং সেটার একটা সত্যতাও ছিল, এবং সেটাকে মডিফাই করেছিল আবার চার্লস ডারউইন, যেটা একটু পরেই পড়ব। তাহলে প্রাচীন ব্যাখ্যাগুলোকে মডিফাই করেছিল ল্যামার্ক, তাকে মডিফাই করেছিল আবার চার্লস ডারউইন। প্রাণীজগতের গভীর পর্যবেক্ষণের ভিত্তিতে 1809 সালে তিনি ফিলোসফি জুলজিক নামক বইটি রচনা করেন, যার মধ্যে তার সমস্ত তত্ত্ব রয়েছে। তিনি প্রথম অনুধাবন করেন যে অভিব্যক্তি পৃথিবীব্যাপী সমস্ত জীবের ক্ষেত্রেই প্রযোজ্য এবং নতুন প্রজাতির জীব সৃষ্টিতে এর ভূমিকা অপরিসীম। এবার আসছে কি ল্যামার্কিজম। এই হচ্ছে ল্যামার্কিজম বা ল্যামার্কবাদ কাকে বলে। অভিব্যক্তির ব্যাখ্যায় ফরাসি প্রকৃতবিদ ল্যামার্ক বিভিন্ন পুস্তক ফিলোসফি জুলজিক এর অন্তর্গত অর্জিত বৈশিষ্ট্যের বংশানুসরণ অংশের প্রতিপাদ্য বিষয়কেই ল্যামার্কবাদ বা ল্যামার্কিজম বলে। মানে যে বৈশিষ্ট্যটা তার মায়ের দেহে থেকে সন্তানের দেহে এসছে এবং সেটা হয়ে চলেছে এবং তার আরও কিছু ডেভেলপমেন্ট হয়ে সেটা উন্নত হয়েছে, এই যে জিনিসটা, একে বলা হয় ল্যামার্কবাদ বা ল্যামার্কিজম। আচ্ছা, ল্যামার্কবাদের মধ্যে কিছু গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে যেগুলো তিনি ব্যাখ্যা করেছিলেন। চলো, ল্যামার্কবাদের মূল প্রতিপাদ্যগুলো হলো কি? অভ্যন্তরীণ গুরুত্বপূর্ণ শক্তি। জীবনের অভ্যন্তরীণ শক্তির প্রভাবে জীবের সমগ্র দেহ বা অঙ্গ প্রত্যঙ্গ আকারায়তন বৃদ্ধি পায়, ফলে জীবদেহ সরল থেকে জটিল হয়, মানে অঙ্গাণুর পরিবর্তন ঘটে, সেখান থেকে সিম্পল থেকে কমপ্লেক্স হয়। চাহিদার থেকে নতুন অঙ্গের উৎপত্তি, বিভিন্ন চাহিদার ওপর ভিত্তি করেও নতুন অঙ্গের উৎপত্তি ঘটে। পরিবেশ সকল জীবকে প্রভাবিত করে, তাই পরিবেশের পরিবর্তন জীবগোষ্ঠীকে প্রভাবিত করে। এই পরিবর্তনের সাথে সামঞ্জস্য রাখতে গিয়ে নতুন নতুন চাহিদার সৃষ্টি হয়, তার জন্য নতুন নতুন অঙ্গ প্রত্যঙ্গেরও আগমন ঘটে। ব্যবহার এবং অপব্যবহার, এটা কি? কিছু কিছু অঙ্গ আছে যেগুলোর ব্যবহার থাকায় সে অঙ্গগুলো ঠিকঠাক থাকে, বা যেগুলো ধরো আগে লেজ জাতীয় একটা অংশ জীবের মধ্যে ছিল, তো সেগুলোর আস্তে আস্তে ব্যবহার কমে যাওয়ায় কিন্তু মানে প্রাচীনকালে মানুষদের মধ্যে সেটা কিন্তু আস্তে আস্তে ক্ষয়প্রাপ্ত হয়ে গেছে এবং এখন সেটা নেই। সেই জিনিসটাই, যেমন কোনো জীবের একটা অঙ্গ ক্রমাগত ধারাবাহিকভাবে ব্যবহৃত হলে তা ক্রমশ সুগঠিত হয়, আরও বরং উন্নত হয়। অপরপক্ষে কোনো অঙ্গের ব্যবহার না হলে তা ধীরে ধীরে অবলুপ্ত হয়ে যায়। অর্জিত বৈশিষ্ট্যের বংশানুসরণ, ল্যামার্কের মতে জীবদেহে ক্রমাগত সজ্ঞান প্রচেষ্টা ও অঙ্গের ব্যবহার বা অপব্যবহারের দ্বারা যে সমস্ত বৈশিষ্ট্য অর্জিত হয় সেগুলো পরবর্তী জনুতে পরিবাহিত হয়। মানে যে সমস্ত অঙ্গের ব্যবহার হচ্ছে সেগুলো তো আরও ডেভেলপমেন্ট হবে, বা সেগুলোর ঠিকঠাক ব্যবহার থাকায় সেগুলো আরও সুগঠিত হবে, এবং কী হবে, বংশানুসরণ মেনে মায়ের দেহ থেকে সন্তানের দেহে যাবে সেই বৈশিষ্ট্যগুলো, মানে মা বাবার দেহ থেকে সেই বৈশিষ্ট্যগুলো সন্তানের দেহে যাবে। এবার আসছে কি নতুন প্রজাতির সৃষ্টি। অর্জিত বৈশিষ্ট্যের বংশানুসরণ অনুযায়ী যে সকল বৈশিষ্ট্য কোনো জীব কর্তৃক অর্জিত হয় তা পরবর্তী জনুতে সঞ্চারিত হওয়ার মাধ্যমে ধীরে ধীরে একটা নতুন প্রজাতির সৃষ্টি হয়, তাকেই ল্যামার্কিজম বলে। তো এই জিনিসটা কি হচ্ছে, পরিবেশের সঙ্গে মানিয়ে নেওয়ার জন্য কিছু কিছু বৈশিষ্ট্যের আবির্ভাব ঘটে, মানে কিছু কিছু চাহিদা হয়, তার জন্য তাদের মধ্যে কিছু ডেভেলপমেন্ট হয়, বা তারা বিভিন্ন রকম কাজ করতে শেখে, বা তার জন্য কি কি করতে হবে, কি কি দরকার, সেগুলোর আবিষ্কার ঘটায়। যেইভাবেই কিন্তু আমরা আদিম মানুষ থেকে এই জায়গাতে পৌঁছাতে পেরেছি। ধরো মা বাবা রয়েছে, তারা নতুন কিছু শিখেছে পরিবেশের চাহিদার জন্য, এই বৈশিষ্ট্যটাই কিন্তু তার সন্তানের দেহে যাবে, সেও সেরকম পরিবেশের সাথে মানিয়ে নিতে শিখবে, এবং এইভাবেই কিন্তু তার থেকে নতুন প্রজাতি, মানে তারা আরও উন্নত হয়ে উঠবে। এভাবেই কিন্তু আস্তে আস্তে ডেভেলপমেন্টটা হয়। এবার আসছে নয়া ল্যামার্কবাদ। সেটা হচ্ছে কিছু বিজ্ঞানী ল্যামার্কের একটু মানে তত্ত্বটার মডিফাই করেছে। ল্যামার্কের অর্জিত বৈশিষ্ট্যের বংশানুসরণ মতবাদটি পরিবেশ জীব আন্তঃক্রিয়ার আলোতে নতুনভাবে ব্যাখ্যাকে বলা হয় ল্যামার্কবাদ। কে করেছিলেন? ওয়াশিংটন, টাওয়ারকো, প্যাকার্ড, স্পেন্সার প্রমুখ বিজ্ঞানীরা ল্যামার্কের মতবাদটি সমর্থন করেন। এই মতবাদ অনুযায়ী পরিবেশ ও দেহকোষের কোনো পরিবর্তন জীবের জননকোষের জিনগত ও গঠনের পরিবর্তন ঘটাতে পারে। নেক্সট আসছে কি
ল্যামার্কের মতবাদের সাপেক্ষে উদাহরণ। এবার কিছু উদাহরণ দিয়ে বোঝানো হবে। জিরাফের গলা লম্বা হওয়া। ল্যামার্ক বলেন যে জিরাফের পূর্বপুরুষ ছিল ছোট গ্রীবাযুক্ত, এদের গ্রীবাটা ছোট ছিল। প্রাচীনকালে জিরাফ ছিল জেব্রা বা ঘোড়ার মতো, অতটা হাইট ছিল না। ঘাসবিহীন ভূমিতে বসবাস করা উঁচু গাছের পাতার নাগাল পেতে তাদের গ্রীবা বা গলা লম্বা করতে হয়। এইরূপ ক্রমাগত ব্যবহারের ফলে জিরাফের গ্রীবা ও অগ্রপদ লম্বা হতে শুরু করে। একে বলা হয় কি ব্যবহারের সূত্র, মানে যেটা ল্যামার্কবাদে রয়েছে সেটা এই উদাহরণে কিন্তু ব্যবহার করা হয়েছে। এই অর্জিত বৈশিষ্ট্যগুলো পরবর্তী অপত্য জিরাফগুলিতে অনবরত সঞ্চারিত হয়। এইভাবে একটি জাতির সমস্ত জিরাফের গলা ও অগ্রপথ লম্বা হয়ে যায়, যারা ভবিষ্যতে লম্বা গলার জিরাফের প্রজাতির সৃষ্টি করে। মানে একদল জিরাফ, মানে প্রথম দিকে যারা ছিল তাদের তো গ্রীবাটা ছোট ছিল, কিন্তু উঁচু গাছের পাতা বা ডাল খাওয়ার জন্য আস্তে আস্তে তাদের গলা বা গ্রীবাটা লম্বা করে খেতে হতো। তার ফলে কী হতো, সেই যে লম্বা করে গলাটাকে তারা ব্যবহার করতো, তার ফলে তাদের গলাটা লম্বা হয়ে যায় এবং পরবর্তীকালে তাদের যে সন্তান আসে তারাও কিন্তু উঁচু গলা এবং লম্বা গ্রীবাযুক্ত হিসাবেই কিন্তু সৃষ্টি হয় এবং তার পরের প্রজাতি কিন্তু সবারই এরকম হাইটটা বেশি হয় এবং তারা উঁচু গাছের পাতা খেতে পারে, কারণ সেই গলাটাকে লম্বা করা হচ্ছে এবং সেই গলাটাকে ক্রমাগত ব্যবহার করার জন্য সেটা সুগঠিত হচ্ছে। এটা কি ল্যামার্কের তত্ত্বের ব্যবহারের সূত্র, সেইটা মেনে কি হচ্ছে, এটা সুগঠিত হচ্ছে এবং লম্বা হচ্ছে এবং পরবর্তীকালে সেই বৈশিষ্ট্যটাই, মানে যে বৈশিষ্ট্যটাকে অর্জন করছে পরিবেশের সাথে মানিয়ে নেওয়ার জন্য, সেইটারই কিন্তু বংশানুসরণ ঘটছে। আরও কিছু উদাহরণ রয়েছে, যেমন সাপের পায়ের অবলুপ্তি। সাপের পূর্বপুরুষের ছোট পা থাকলেও অনবরত মাটি আঁকড়ে এবং গর্ত দিয়ে চলার কারণে পায়ের আর ব্যবহার হতো না। তার ফলে কি হয়েছে, পরবর্তী প্রজাতি যারা এসছে পরের দিকে, তার ফলে অপব্যবহার অনুযায়ী তাদের পা ক্ষয় পেতে থাকে। এইভাবে অর্জিত বৈশিষ্ট্যের বংশানুসরণের ফলে পরবর্তীকালে সাপের পা বিলুপ্ত হয়। তাহলে আমরা দুটো পড়লাম, একটা হচ্ছে জিরাফের গলা লম্বা হওয়া, এটা ব্যবহারের সূত্র এবং অর্জিত বৈশিষ্ট্যের বংশানুসরণ মেনে চলে। আর সাপের পার অবলুপ্তি, এটা হলো অপব্যবহার বা অব্যবহারের সূত্র আর অর্জিত বৈশিষ্ট্যের বংশানুসরণ মেনে চলে। এবার আসছে কি জলচর প্রাণীর লিপ্তপথ সৃষ্টি। হাঁস প্রভৃতি জলচর প্রাণীর পূর্বপুরুষদের লিপ্তপথ ছিল না। আগে কি হচ্ছে, লিপ্তপথ ছিল না, একটানা জলে সাঁতার কাটার সুবিধার জন্য এদের আঙুলের মাঝে পাতলা চামড়া সৃষ্টি হয়। এগুলো কি হচ্ছে, আস্তে আস্তে হচ্ছে সেগুলো ব্যবহারের ফলে। এটা ব্যবহারের সূত্র মানছে। এই বৈশিষ্ট্যই আবার বংশানুসরণ ঘটে পরবর্তী জনগুলোতে সঞ্চারিত হয়। ফলস্বরূপ সকল হাঁসে এখন লিপ্তপথ দেখতে পাওয়া যায়। আরও কি আছে, আধুনিক ঘোড়ার শক্তিশালী পথ। আধুনিক ঘোড়ার পূর্বপুরুষের জঙ্গলের নরম মাটিতে তারা বসবাস করত। পরবর্তীকালে শুকনো ঘাসযুক্ত ভূমি তাদের আবাসস্থল হয়। শুকনো ঘাসযুক্ত ভূমিতে চলাচলের জন্য তাদের পায়ের আঙুলের সংখ্যা হ্রাস পায়। সেই জন্য কি আসে, খুর আসে, যাতে সেই শুকনো মাটিতে আঁকড়ে ধরতে পারে এবং পায়ের উচ্চতাও বৃদ্ধি হয়। তার ফলে এটা কিন্তু কি হয়, ব্যবহার অপব্যবহার দুটো মেনে চলে। একটা হচ্ছে কি, আঙুলের ব্যবহার হচ্ছে না, তার ফলে সেটা হ্রাস পেয়ে যাচ্ছে। খুরের ব্যবহার হচ্ছে এবং সেটা সুগঠিত হয়ে পরবর্তী জনুতেও সেই খুরগুলো সৃষ্টি হচ্ছে। তাহলে এখান থেকে কি কোশ্চেন আসতে পারে, যে ল্যামার্কের মতবাদের সপক্ষে একটি উদাহরণ দাও, বা ল্যামার্কের মতবাদটি কতখানি সঠিক তা উদাহরণের মাধ্যমে বোঝাও, বা ব্যবহার বা অপব্যবহারের সূত্রকে সমর্থন করে এমন দুটি উদাহরণ দাও। এই ধরনের কোশ্চেন কিন্তু আসবে। তো আমি এখানে সবটাই বুঝিয়ে দিলাম, তোমরা লিখতে পারবে, অসুবিধা হবে না। তবে তোমাদেরকে আগেই বলে রাখছি, আমি যে এই নোটসটা দেখে পড়াচ্ছি, মানে বইটা দেখে যেটা পড়াচ্ছি, সেটা পেতে হলে কিন্তু আমার 100টা লাইক চাই আর 100 সাবস্ক্রাইবার চাই, তবেই কিন্তু আমি এটার পিডিএফটা তোমাদেরকে দেব, না হলে কিন্তু নয়। আর তোমরা যদি আমার ব্যাচে জয়েন করে যাও তাহলে তো কোনো অসুবিধাই নেই। প্রতিদিন তোমরা পিডিএফ পেয়ে যাবে, প্রতিদিন লাইভ ক্লাস হবে, তাছাড়া এক্সট্রা নোটস পাবে, কোনো অসুবিধা নেই। ব্যাচে জয়েন করার আলাদাই মজা। কিন্তু তোমরা যদি ব্যাচে জয়েন না করো, শুধু ফ্রি ক্লাস তো এমনি হবে না।
তোমাদের তো একটু লাইক আর সাবস্ক্রাইবটাও করতে হবে। সেটা না করলে কি করে হবে? আমি পড়িয়ে যাব, তোমরা কিছু করবে না, এটা কিন্তু হবে না। তোমাদেরকে কিন্তু সাবস্ক্রাইব করতে হবে। কি বললাম, 100 সাবস্ক্রাইবার আর 100 লাইক হলেই কিন্তু আমি এটার পিডিএফটা তোমাদেরকে শেয়ার করব। সেটার লিঙ্কটা আমি যে কোনো ভিডিওতে অ্যাটাচ করে দেব, তোমরা সেখান থেকে ডাউনলোড করতে পারবে। তার জন্য কিন্তু আমার চ্যানেলটা সব সময় খেয়াল রাখতে হবে। তোমরা ফলো করবে, আমি কিন্তু প্রত্যেক সপ্তাহে অন্তত একটা করে ভিডিও দেওয়ার চেষ্টা করব। সেটা সম্পূর্ণ ফ্রি ক্লাস হবে। চলো আমরা এবার আবার পড়ায় ফিরে যাই। তার আগে অনেকক্ষণ পড়িয়েছি, একটু জল খেয়ে নিই। তোমরাও একটু বিশ্রাম নিয়ে নাও। ছোট একটা বিশ্রাম দিলাম, জানি কিছু করার নেই। পড়াশোনার সময় কোনো বিশ্রাম বলে জিনিস থাকলে হবে না। এটাও কিন্তু একটা সাধনা, যেটা তুমি যত টাইম দিতে পারবে সেই টাইম তোমাকে তারা আবার ফিরিয়ে দেবে। উল্লেখ্য, ল্যামার্কের তত্ত্বের বর্তমানে কেবল ঐতিহাসিক গুরুত্বই রয়েছে। জীববিদ্যার বিশেষত জেনেটিক্সের অগ্রগতির ফলে অর্জিত বৈশিষ্ট্যের বৈজ্ঞানিক কারণ ব্যাখ্যা সম্ভব হয়েছে। আধুনিক জীববিজ্ঞান অনুযায়ী বিবর্তন একটা জটিল পদ্ধতি, অনেকগুলো ধারণার সমন্বয়। ল্যামার্কের সরল তত্ত্ব দ্বারা তার ব্যাখ্যা দেওয়া সম্ভব নয়, তাই ল্যামার্কের তত্ত্বগুলোকে আবার চার্লস ডারউইন এটাকে আরও মডিফাই করে। এক সেকেন্ড। ডারউইনবাদ। চার্লস রবার্ট ডারউইন নামক বিখ্যাত ইংরাজি প্রকৃতিবিদ প্রাকৃতিক নির্বাচনবাদ দ্বারা অভিব্যক্তির ব্যাখ্যা করেন। তিনি হচ্ছে প্রাকৃতিক নির্বাচনবাদ এই কথাটি প্রথম উল্লেখ করেন এবং তার ধারণা দেন। HMS বিগেল নামক জাহাজে তিনি দীর্ঘ 5 বছর আটলান্টিক মহাসাগরের দ্বীপসমূহ, দক্ষিণ আমেরিকার উপকূল ও দক্ষিণ প্রশান্ত মহাসাগরীয় দ্বীপগুলো পরিভ্রমণ করেন এবং পরিভ্রমণকালে অর্জিত অভিজ্ঞতা এবং সংগৃহীত নমুনাগুলোর পর্যবেক্ষণ এবং পরীক্ষা নিরীক্ষার দ্বারা তিনি বেশ কিছু সিদ্ধান্তে উপনীত হন। 1859 সালে তার বিখ্যাত বই অন দ্য অরিজিন অফ স্পিসিস বাই মিনস অফ ন্যাচারাল সিলেকশন এই বইটি প্রকাশিত হয়। তার মধ্যে কি রয়েছে? সেই ডারউইনবাদ বা ডারউইনের যে তত্ত্ব সেগুলো রয়েছে। ডারউইন লিখিত অন দ্য অরিজিন অফ স্পিসিস বাই মিনস অফ ন্যাচারাল সিলেকশন নামক বর্ণিত প্রাকৃতিক নির্বাচনবাদ সাধারণভাবে ডারউইনবাদ বা ডারউইন তত্ত্ব নামে পরিচিত। ডারউইনের মূল প্রতিপাদ্য বিষয়। ডারউইনবাদের মূল প্রতিপাদ্য বিষয়গুলো হলো অত্যধিক মাত্রায় বংশবৃদ্ধি। সমস্ত জীবের অন্যতম বৈশিষ্ট্য হলো প্রজনন দ্বারা অত্যধিক হারে বংশধর সৃষ্টি করা। তার মানে কি হচ্ছে যে আস্তে আস্তে কি হচ্ছে যে বংশগতিটা বৃদ্ধি পাচ্ছে এবং তার ফলে কি হচ্ছে জীবের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। জীবের সংখ্যা জ্যামিতিক হারে বৃদ্ধি ঘটে। হাতি অত্যন্ত ধীরে বংশবৃদ্ধি করলেও তার 90 বছরের জীবনকালে প্রায় 6টি অপত্য সৃষ্টি করে। এই হিসাবে একজোড়া হাতি থেকে 750 বছরে প্রায় 19 মিলিয়ন হাতির সৃষ্টি হয়। আবার একটা ঝিনুক 1 বছরে 6 মিলিয়ন ডিম্বাণু তৈরি করে। তাহলে পার্থক্যটা বুঝতে পারছো তো? এক একটা জীবের ক্ষেত্রে কিন্তু এক এক রকম। সীমিত খাদ্য ও বাসস্থান। জীবের সংখ্যা বৃদ্ধি পেলেও তাদের খাদ্যের পরিমাণ এবং বাসস্থান কম হওয়ার জন্য সেই কম খাদ্য বা কম বাসস্থানকে নিয়ে তাদের মধ্যে সংগ্রাম লেগে যেত, মানে যুদ্ধ লেগে যেত। সেটাকেই বলা হচ্ছে অস্তিত্বের জন্য সংগ্রাম। জীবের সংখ্যা বেশি হারে বাড়লেও তাদের খাবার এবং বাসস্থানের জন্য সীমাবদ্ধতার দরুন জীবকে বেঁচে থাকার জন্য কঠিন প্রতিযোগিতার সম্মুখীন হতে হতো। মানে কে সেই বাসস্থান বা খাবারটাকে ইউজ করবে, কে আগে নিতে পারবে, এইটা নিয়েই তাদের মধ্যে ঝামেলা লেগে যেত। সেটাও কি প্রকারের ছিল এই সংগ্রামগুলো? 2 প্রকারের। অন্তঃপ্রজাতি মানে হচ্ছে কি একই প্রজাতি যারা একই টাইপের রয়েছে, মানে ধরো চিতাবাঘ একই প্রজাতির বাঘ, এবার ধরো চিতাবাঘ আবার সিংহ হলো সেটা আরেকটা প্রজাতি, এবং
তাহলে কি হচ্ছে, শুধু চিতাবাঘের মধ্যে হলে সেটা হবে অন্তঃপ্রজাতি, এবং চিতাবাঘ ছাড়াও বাঘের যদি অন্যান্য প্রজাতি যেগুলো আসে নর্মাল যে বাঘ তাদের মধ্যে যদি হয় তাহলে প্রজাতিগুলো বিভিন্ন হয়ে যাচ্ছে। তাদের মধ্যে যদি খাবার বা বাসস্থান নিয়ে সংগ্রাম হয় তাকে বলবো আন্তঃপ্রজাতি, আন্তঃপ্রজাতি সংগ্রাম। ঠিক আছে, সেটাকে বলা হয় আন্তঃপ্রজাতি। নিজের প্রজাতির মধ্যে অন্তঃপ্রজাতি, বিভিন্ন প্রজাতির মধ্যে আন্তঃপ্রজাতি। চলো, অন্তঃপ্রজাতি সংগ্রাম। একই প্রজাতির অন্তর্গত জীবগুলো একই স্থানে বসবাস করে, তাদের খাদ্যের প্রকৃতিটাও একই রকম হয়, তাই নিজেদের মধ্যেই তারা খাদ্য এবং বাসস্থানের জন্য প্রতিযোগিতা শুরু করে। একে বলা হয় অন্তঃপ্রজাতি সংগ্রাম। যেমন এক টুকরো খাবারের জন্য অনেকগুলো কাকের মধ্যে লড়াই, একই প্রজাতির মধ্যে লড়াইটা হচ্ছে। আন্তঃপ্রজাতি দুই বা ততোধিক প্রজাতির অন্তর্গত জীবগুলো বাঁচার জন্য যে সংগ্রাম করে তাকে বলা হয় আন্তঃপ্রজাতি। মানে প্রজাতিগুলো বিভিন্ন, তা একই খাবার বাসস্থানের মধ্যে মানে বাসস্থানের জন্য একই প্রজাতি নয়, বিভিন্ন প্রজাতির মধ্যে সংগ্রাম লেগে গেছে, তাকে বলা হয় আন্তঃপ্রজাতি। যেমন একই ইঁদুর খাওয়ার জন্য পেঁচা ও বাজ পাখির মধ্যে সংগ্রাম, অথবা একই শিকার খাওয়ার জন্য সিংহ হায়নার মধ্যে সংগ্রাম। পরিবেশের সঙ্গে সংগ্রাম। খরা, অনাবৃষ্টি, অতিবৃষ্টি, বন্যা, শৈত্য, ভূমিকম্প, আগ্নেয়গিরি, অগ্ন্যুৎপাত প্রভৃতি প্রতিকূল পরিবেশে জীবদের স্বাভাবিক জীবনযাত্রাকে বিঘ্নিত করে। নিজ নিজ অস্তিত্বকে টিকিয়ে রাখার জন্য জীবেরা প্রতিকূল পরিবেশের সঙ্গে অনবরত সংগ্রাম করে চলেছে। এখানে কি হচ্ছে, পরিবেশের বিভিন্ন প্রতিকূলতা রয়েছে, সেগুলো থেকেও মানে সেগুলো থাকা সত্ত্বেও নিজেকে সেখানে সারভাইভ করানো কিন্তু দায়। তো সেখান থেকে যে বেঁচে ওঠা এবং সেখান থেকে যে সারভাইভ করা, এই যে লড়াইটা, সেজন্য কিন্তু তাদেরকে সব সময় লড়াই করে যেতে হচ্ছে। এবং লড়াই করে যারা টিকে থাকছে তাদের বলছে কি যোগ্যতমের উদ্বর্তনে টিকে থাকছে, বা প্রাকৃতিক নির্বাচনবাদ। তারা হচ্ছে প্রকৃতির বিভিন্ন লড়াইয়ের মধ্যে থেকে তারা বেঁচে থাকছে। এবং তাদেরই কিন্তু আরও প্রজাতির সৃষ্টি হচ্ছে। উদাহরণ হিসাবে বলা যায় যে প্রচণ্ড ঠান্ডা ও মারাত্মক তুষারঝড়ের ফলে উত্তর আমেরিকার কোয়েল পাখির বিলুপ্তি ঘটে। তার ফলে তারা কিন্তু টিকে থাকতে পারেনি এবং পরিবেশে তারা কিন্তু সিলেক্টেড হয়নি, যেটাকে বলছে প্রাকৃতিক নির্বাচনবাদ। একটু পরেই সেটা আসবে। প্রকরণ বা ভেদ ও তার বংশানুসরণ। ডারউইনের মতে পৃথিবীতেই জীব অবিকল একই হতে পারে না। জীব এসছে মানেই তাদের মধ্যে আলাদা আলাদা বৈশিষ্ট্য থাকবে, তাই কিন্তু আমরা সবাই আলাদা, কেউ এক নই। এদের মধ্যে কিছু না কিছু পার্থক্য থাকবেই। জীব দুটির মধ্যে পরিলক্ষিত ওই ধরনের পার্থক্যকে বলা হয় ভেদ বা প্রকরণ। অনুকূল ভেদ অস্তিত্বের জন্য জীবন সংগ্রামে জীবকে সহায়তা করে। ডারউইনের মতে অনবরত ত্রিবিধ সংগ্রামের ফলে জীবদেহে প্রকরণের সৃষ্টি হয়, যা জননকালে অপত্যদের দেহে সঞ্চারিত হয়, পরে এটি জীবের বৈশিষ্ট্য রূপে প্রকাশ পায়। ডারউইনের মতে এইভাবে জীবদেহে ক্ষুদ্র ক্ষুদ্র পরিবর্তন নতুন প্রজাতির উদ্ভবের পথকে প্রশস্ত করে। প্রাকৃতিক নির্বাচন এবং যোগ্যতামের উদ্বর্তন। অস্তিত্বের জন্য সংগ্রামের সময় উদ্ভূত সময় প্রকরণের মধ্যে কেবলমাত্র জীবন সংগ্রামের পক্ষে সহায়ক প্রকরণযুক্ত জীবগুলো পৃথিবীতে বেঁচে থাকে। মানে পরিবেশের সমস্ত প্রতিকূলতার মধ্যেও যে টিকে থাকতে পারবে, সেই ঘটনাকেই বলছে প্রাকৃতিক নির্বাচন। অনুকূল প্রকরণযুক্ত যেসব জীবগুলো প্রকৃতিতে নির্বাচিত হয় তাদেরই উদ্বর্তন ঘটে। একেই বিজ্ঞানী হারবার্ট স্পেন্সার যোগ্যতামের উদ্বর্তন বলে উল্লেখ করেছেন। পরিবেশ কিন্তু সবসময় অনুকূল থাকবে না, মানে তোমার বেঁচে থাকার পক্ষে একদম ফেভারেবল কন্ডিশন কিন্তু থাকবে না। মানে আমার যেমন ধরো আমি রয়েছি, আমার ফ্যান লাগবে, আমার এসি লাগবে, এটা আমার মানে একদম ঠিকঠাক একটা কন্ডিশন, আমি আরামে থাকতে পারবো। কিন্তু এই আরামদায়ক পরিবেশটা সবসময় থাকবে না, তোমাকে সেই অস্থির, মানে ধরো তোমার মানে লাইট নেই, এসি নেই, ফ্যান নেই, তাও তোমাকে টিকে থাকতে হবে। যারা এই টিকে থাকতে পারবে এবং সেই যে ঘটনাটা, সেটাকে বলবে প্রাকৃতিক নির্বাচনবাদ। মানে নিজের কমফর্ট জোনের বাইরে গিয়েও যারা টিকে থাকতে পারবে বা যারা সারভাইভ করতে পারবে। নতুন প্রজাতির উৎপত্তি। দীর্ঘ ভৌগোলিক সময়কালে কোনো একটা জীবের প্রজাতির ক্ষেত্রে প্রকরণগুলো বংশানুক্রমে
সঞ্চারিত হয়ে ক্রমশ তার পূর্বপুরুষ থেকে আলাদা হয়ে যায়। এইভাবে সুদীর্ঘ সময়কালে পূর্বপুরুষ থেকে পৃথক এবং অধিক অভিযোজিত জীবটিকে নতুন প্রজাতি বলে গণ্য করা হয়। এবার আসছে ল্যামার্কের জিরাফ উদাহরণের ডারউইনীয় ব্যাখ্যা। মানে ডারউইন ল্যামার্কের এই জিরাফ মতবাদে কিছু আলাদা ব্যাখ্যা দিয়েছিল। বিজ্ঞানী ডারউইন ল্যামার্কের জিরাফ উদাহরণটির প্রাকৃতিক নির্বাচনবাদ অনুযায়ী ব্যাখ্যা দেন। তার মতে প্রাচীন পৃথিবীতে একটা জিরাফের পপুলেশনের মধ্যে বিভিন্ন জিরাফের গলার উচ্চতা বিভিন্ন রকম ছিল। এদের মধ্যে যেগুলির গলা যথেষ্ট লম্বা ছিল না তারা উঁচু গাছের পাতার নাগাল পেত না, ফলে তারা পাতা খেতে না পেয়ে প্রজনন করতে পারত না এবং তারা মারা যেত, পরিবেশ থেকে হারিয়ে যেত এবং তারা অবলুপ্ত হতো। অন্যদিকে যারা লম্বা গলা প্রকরণযুক্ত জিরাফ ছিল তারা যথেষ্ট খেতে পেত, টিকে থাকতো এবং নতুন নতুন অপত্য মানে সন্তান সৃষ্টি করত। এভাবেই অভিযোজিত যোগ্যতম লম্বা গলাযুক্ত প্রাণী প্রকৃতি দ্বারা নির্বাচিত হলো এবং ভৌগোলিক সময়কালে নতুন গলা মানে নতুন লম্বা গলা বিশিষ্ট জিরাফ প্রজাতি সৃষ্টি করলো। এইভাবে প্রাকৃতিক নির্বাচনবাদ দ্বারা বর্তমানে লম্বা গলাযুক্ত জিরাফের সৃষ্টি হয়েছে। তাহলে ডারউইন বলছে কি যে মানে ওরকম উঁচু গাছের নাগাল পেতে পেতে লম্বা হয়নি, যাদের গলা লম্বা ছিল তারাই পরিবেশে টিকেছিল, আর যারা লম্বা ছিল না তারা হারিয়ে গেছিল। যারা টিকে ছিল তারা নতুন জীব সৃষ্টি করতে পেরেছিল, তাদের থেকে তারা প্রকৃতিতে সিলেক্ট হয়েছিল প্রাকৃতিক নির্বাচনবাদের মাধ্যমে, তাদের থেকেই আবার নতুন প্রজাতির সৃষ্টি হয়েছে যাদেরও লম্বা গলা। এবার আসছে কি ডারউইনবাদের সীমাবদ্ধতা। জীবদেহে প্রকরণের উৎপত্তি ও তার বংশানুক্রমিক সঞ্চালন সম্বন্ধে ডারউইন কিন্তু মানে কিভাবে বংশানুক্রমিক সঞ্চালন হচ্ছে বৈশিষ্ট্যগুলো এরকম কোনো ব্যাখ্যা দেননি। ডারউইন কেবল যোগ্যতমের উদ্বর্তন নিয়েই ভেবেছিলেন, যোগ্যতমের আবির্ভাব নিয়ে কোনো ব্যাখ্যা দিতে পারেননি। কেবলমাত্র বেঁচে থাকার পক্ষে অনুপযুক্ত জীবেরাই প্রজননে কম সক্ষম হয় না বা মারা গিয়ে অবলুপ্ত হয় না, অনেক সময় প্রাকৃতিক বিপর্যয়ের ফলে যেমন বন্যা, ভূমিকম্প এইসব ক্ষেত্রেও মারা যেতে পারে। অর্থাৎ জীবের মৃত্যুতে অনেক সময় প্রাকৃতিক নির্বাচনও যে দায়ী হয় না, এটা কিন্তু তিনি কোনোভাবে ব্যাখ্যা দেননি। অভিব্যক্তির অন্যতম মূল উৎস হল মিউটেশন বা পরিব্যক্তি, মানে জিনে যে হঠাৎ করে চেঞ্জটা হচ্ছে। অভিব্যক্তিতে যার গুরুত্ব তিনি অনুধাবন করতে পারেননি। আকস্মিক ঘটা এই পরিবর্তনগুলো একটা ডারউইন প্রকৃতির খেলা বলেছে। মানে আমাদের যে জিন সিকোয়েন্স সেটা যে হঠাৎ করে চেঞ্জ হয়ে যাওয়া, এটাকে বলা হয় মিউটেশন, যার কোনো ঠিকঠাক ব্যাখ্যা ডারউইন দিতে পারেনি। এগুলোকে বলেছেন প্রকৃতির খেলা, মানে প্রকৃতির নিয়মে চেঞ্জ হচ্ছে, সেটা কিন্তু নয়, তার একটা নির্দিষ্ট কারণ থাকে যেটার কোনো ব্যাখ্যাই তিনি দিতে পারেননি। অভিব্যক্তির মতবাদের সপক্ষে প্রমাণ। জীবাশ্ম ঘটিত প্রমাণ। জীববিদ্যার যে শাখায় জীবাশ্ম নমুনা নিরীক্ষণ করে জীবের অতীত অভিব্যক্তি সম্পর্কে ধারণা করা হয় তাকে প্রত্নজীববিদ্যা বা প্যালেন্টিওলজি বলে। ভূগর্ভের পাললিক শিলাস্তরে দীর্ঘকাল চাপা পড়ে থাকা জীবের সামগ্রিক বা আংশিক প্রস্তরীভূত দেহাবশেষকে বলা হয় জীবাশ্ম। জীব কী হচ্ছে, মাটির তলায় পচে গলে চাপা পড়তে পড়তে পাথরের ওপর তার অঙ্গ প্রত্যঙ্গের ছাপ পড়ে যায়। সেটা থেকে কিন্তু পরে অনেক সময় স্টাডি করে আগে কী ধরনের জীব ছিল সেটা জানতে পারা যায়। একে বলা হয় প্রত্নজীববিদ্যা বা প্যালেন্টিওলজি। আর এই যে প্রস্তরীভূত যে দেহাবশেষ মানে যে ছাপটা পড়ছে সেটাকে বলা হয়, যেটা পাথরের ওপর হয়, তাকে বলা হয় জীবাশ্ম। যেমন পাথরে জীবের সম্পূর্ণ বা আংশিক দেহছাপ। জীবাশ্ম থেকে প্রাচীন জীবের প্রকৃতি, পরিবেশ, বসবাসের সময়কাল, কত আগে এই জীবটা ছিল, এইসব সম্পর্কে মানে এইসবের ইতিহাস সম্পর্কে জানা যায়। নিচে জীবাশ্ম ঘটিত প্রমাণ এবং ঘোড়ার বিবর্তনের ইতিহাস দেওয়া হলো। এটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট, ঘোড়ার বিবর্তনের ইতিহাস। প্রাচীন ঘোড়া থেকে আধুনিক ঘোড়া কিভাবে এলো বা তাদের নাম কি বা তাদের বৈশিষ্ট্যটা কি দেখা যাক। আদিমকাল থেকে প্রতিটি যুগের ঘোড়ার জীবাশ্ম পাওয়া গিয়েছে বলে ঘোড়ার বিবর্তনের ক্রমপর্যায় সম্পূর্ণরূপে বোঝা সম্ভব হয়েছে। ঘোড়ার উৎপত্তি আর তার ক্রমপরিবর্তিত রূপগুলি পুরোপুরি জানা সম্ভব হয়েছে। উৎপত্তি। প্রত্নতত্ত্ববিদ ওথনিয়েল চার্লস মার্শ 1879 খ্রিস্টাব্দে প্রথম ঘোড়ার বিবর্তন বর্ণনা করেন। প্রায় 55 মিলিয়ন বছর পূর্বে সিনোজোয়িক যুগে প্রথম হচ্ছে ঘোড়ার আবির্ভাব ঘটে। উৎপত্তি হয় হচ্ছে সিনোজোয়িক যুগে। ঘোড়ার বিবর্তনের প্রতিটি পর্যায়ে জীবাশ্ম উত্তর আমেরিকার নানা স্থান থেকে পাওয়া গেছে। ঘোড়ার ক্রমিক জীবাশ্মসমূহ ঘোড়ার অভিব্যক্তিতে বসবাসের পরিবেশ পরিবর্তনের জন্য ঘোড়ার ক্রমিক বিবর্তন হয়।
প্রথমে বন্য অবস্থায় তাদের আকার ছোট ও আঙ্গুলযুক্ত ক্ষুদ্র পা থাকলেও পরে তৃণভূমি সৃষ্টি হলে তাদের পাগুলো বড় এবং শক্তিশালী হয়ে ওঠে। তাদের পায়ে তৃতীয় আঙ্গুলটি খুর হিসাবে পরিবর্তিত হলেও পরে সেটা দৌড়ানোতে সহায়তা করে। ঘোড়ার বিবর্তনের ক্রমপর্যায়ে উদ্ভূত বিভিন্ন ঘোড়া ও তাদের পরিবর্তনের বিষয়ে আলোচনা বিবর্তন সম্পর্কে ধারণা করা যায়। নিচে বিভিন্ন সময়ে প্রাপ্ত ঘোড়ার জীবাশ্মের গঠনগত বৈশিষ্ট্যগুলো আলোচনা করা। হাইকোথেরিয়াম বা ইওহিপ্পাস প্রায় 55 মিলিয়ন বছর আগে ইওসিন সময়কালে বা ইপক এই ঘোড়ার আদিমতম পূর্বপুরুষ বা হাইকোথেরিয়ামের অভাব ঘটে। হাইকোথেরিয়াম বা ইওহিপ্পাস সবচেয়ে প্রাচীনকালের ঘোড়া। একে উষাকালের ঘোড়া বলে অভিহিত করা হয়। এদের আকার ছিল শেয়ালের মতো বা উচ্চতা ছিল প্রায় 28 সেন্টিমিটার। এদের অগ্রপদে 4টে এবং পশ্চাৎ পদে 3টি করে আঙুল ছিল। শরীরের তুলনায় মাথা, গলা ও পা ছোট ছিল। প্রাণীটি বনের গাছগাছালির মধ্যে লুকিয়ে থাকত। মেসোহিপ্পাস আজ থেকে প্রায় 40, তারপরেই আসে হচ্ছে মেসোহিপ্পাস যুগে ঘোড়ার আবির্ভাব একটু উন্নত ইওহিপ্পাসের থেকে। আজ থেকে প্রায় 40 মিলিয়ন বছর আগে অলিগোসিন সময়কালে কবে এসছিল সেই যুগটার নাম এবং সেই ঘোড়াটার নাম কিন্তু ইম্পর্টেন্ট। এটা যেমন অলিগোসিন যুগে এসছিল, মেসোহিপ্পাস হচ্ছে নামক ঘোড়ার পূর্বপুরুষের আবির্ভাব ঘটে। এই সময় জলবায়ুর পরিবর্তনের ফলে তৃণভূমি সৃষ্টি হয়, তাই দৌড়ানোর সুবিধার জন্য মেসোহিপ্পাসের অগ্রপদে পাশের একটি আঙুল হ্রাস পেয়ে উভয় পদেই 3টি করে আঙুল দেখা যায়। এদের উচ্চতা বেড়ে হয় 60 সেন্টিমিটার। মেসোহিপ্পাসদের কি বলা হয়? অন্তর্বর্তী ঘোড়া বা ইন্টারমিডিয়েট হর্স। মেরিচিপ্পাসের পরবর্তী মায়োসান ইপকে প্রায় 25 মিলিয়ন বছর আগে ঘোড়ার মেরিচিপ্পাস নামক পূর্বপুরুষের আবির্ভাব ঘটে। এদের রোমন্থ ঘোড়া বলা হয়। মেরিচিপ্পাসের উচ্চতা বেড়ে হয় 100 সেন্টিমিটার। এদের পায়ে 3টি করে আঙুল থাকলেও তৃতীয় আঙুলটি লম্বা এবং চওড়ায় বৃদ্ধি পায় এবং তাতে খুর সৃষ্টি হয়। ক্রমে পায়ের আঙুলগুলো ছোট হতে থাকে, পক্ষান্তরে এদের গ্রীবাগুলো লম্বা হতে থাকে। তাহলে মেসোহিপ্পাসের পর এলো মেরিচিপ্পাস। এবার আসছে কি প্লিওহিপ্পাস। প্লায়োসিন ইপকে প্রায় 10 মিলিয়ন বছর আগে প্লিওহিপ্পাস ঘোড়ার আবির্ভাব হয়। এর উচ্চতা প্রায় 108 সেন্টিমিটার ছিল। ছোট হলেও দেখতে প্রায় এখন বর্তমান ঘোড়ার মতো। এদের তৃতীয় আঙ্গুল চলার সময় মাটি স্পর্শ করত, অর্থাৎ এরা প্রথম এক আঙ্গুলযুক্ত ঘোড়া, যাদের দ্বিতীয় এবং চতুর্থ আঙ্গুল ক্ষুদ্রতর হয়ে পাশে বিন্যস্ত থাকত। এই ঘোড়ার পায়ে তৃতীয় আঙ্গুল বাদে সব আঙ্গুলগুলোই প্রায় লুপ্তপ্রায় ছিল। এবার আসছে কি আধুনিক কালের ঘোড়া, যাকে বলা হয় ইকুয়াস। এর পরবর্তী এই প্লিওহিপ্পাসের পরবর্তী ছিল হচ্ছে ইকুয়াস। আচ্ছা, এর পরবর্তী প্লিস্টোসিন ইপকে প্রায় 10 লক্ষ বছর আগে প্লিওহিপ্পাস থেকে ইকুয়াসের উৎপত্তি হয়। এই ঘোড়াগুলোর উচ্চতা বেড়ে হয় প্রায় 150 সেন্টিমিটার। এদের প্রতি পায়ে খুর দ্বারা আবৃত একটিমাত্র আঙ্গুল দেখা যায়, বাকি আঙ্গুলগুলো ক্রমশ ক্ষয়িত হয়, শুধু খুর থাকে এদের। ইকুয়াস উত্তর আমেরিকা থেকে দক্ষিণ আমেরিকা, ইউরোপে, এশিয়ায় ছড়িয়ে পড়ে। ঘোড়ার বিবর্তনে উল্লেখযোগ্য পরিবর্তন: ঘোড়ার উচ্চতা ও আকারের বৃদ্ধি দেখা গেছে, পার্শ্ব আঙ্গুলের ক্রমক্ষয়, তৃতীয় আঙ্গুলের দৈর্ঘ্যপ্রস্থ বৃদ্ধি পেয়ে খুরের পরিবর্তন ও দৌড়ের সময় দেহভার বহনের সহায়তা প্রদান, দৌড়ের জন্য অগ্র এবং পশ্চাৎপদে ক্রমবৃদ্ধি, মস্তিষ্কের আকার বৃদ্ধি ও বুদ্ধিমান হয়ে ওঠা, দাঁতের আকার বেড়ে ঘাস খাওয়ার জন্য উপযুক্ত হয়ে ওঠা। এই পরিবর্তনগুলো এসছে প্রাচীনকাল থেকে আধুনিককালের ঘোড়ার মধ্যে। এবার আসছে কি তুলনামূলক শারীরস্থানিক প্রমাণ। বিভিন্ন জীবের অঙ্গের অন্তর্গঠনের সাদৃশ্য বৈসাদৃশ্য সংক্রান্ত আলোচনাকে বলা হয় তুলনামূলক শারীরস্থান। বিভিন্ন মেরুদণ্ডী প্রাণী, হৃৎপিণ্ড, মস্তিষ্ক, বৃক্ক, পদের অস্থি, পেশির গঠন পর্যালোচনা করলে ক্রমশ উচ্চ শ্রেণীতে সৃষ্ট গঠনগত জটিলতা সম্পর্কে জানা যায়। এই 4টি শারীরস্থান সম্পর্কে আমরা জানব। এক হচ্ছে সমসংস্থ অঙ্গ, সমবৃত্তীয় অঙ্গ, নিষ্ক্রিয় অঙ্গ এবং মেরুদণ্ডী প্রাণীদের হৃৎপিণ্ডের গঠন। মানে কিভাবে আস্তে আস্তে এই গঠনগুলো ডেভেলপ করেছে এবং কোন কোন জীবের ক্ষেত্রে উন্নততর এবং কোন কোন জীবের ক্ষেত্রে সিম্পল গঠন রয়েছে, এগুলো জানব। ফার্স্ট হচ্ছে কি সমসমস্ত অঙ্গ, যাদের উৎপত্তি এবং দেখতে এক, কিন্তু তারা বিভিন্ন রকম কাজ করে। যেমন বিভিন্ন জীবদেহের যেসব অঙ্গের উৎপত্তি এবং অন্তর্গঠন এক, কিন্তু পরিবেশে অভিযোজনের জন্য বা পরিবেশে মানিয়ে নেওয়ার জন্য তাদের বাহ্যিক গঠনটা মানে বাইরে থেকে আলাদা দেখতে হয় এবং যারা যে কাজটা করে কার্যগত দিক থেকেও তারা আলাদা।
এদের বলা হয় সমসমস্ত অঙ্গ। উদাহরণগুলো কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। যখন কাকে বলে দেবে তখন একটা প্রাণীর, একটা উদ্ভিদের সমসমস্ত অঙ্গের উদাহরণ দিতে হবে। সবটাই আমি বলে দিচ্ছি। বাদুড়ের ডানা, সিল বা তিমির অগ্রপথ বা ফ্লিপার, ঘোড়ার অগ্রপথ, বিড়ালে অগ্রপথ এবং মানুষের হাত সমসমস্ত। এদের অন্তর্গঠন বা উৎপত্তি এক, কিন্তু এদের বাহ্যিক গঠন বা কাজটা আলাদা। এই অঙ্গগুলো কাজ এবং বহিরাকৃতি আলাদা হলেও এই অঙ্গগুলোর প্রত্যেকটি হিউমেরাস, রেডিয়াস, আনলা, কার্পাল, মেটাকার্পাল, ফ্যালাঞ্জেস নামক হাড় দিয়ে তৈরি, মানে এদের উৎপত্তিটা এক। এই অগ্রপথগুলোর প্রত্যেকটি ক্ষেত্রেই পেক্টোরাল গার্ডেন নামক হাড়ের সঙ্গে সংযুক্ত থাকে। এইসব অঙ্গগুলোর পেশি, নার্ভ এবং রক্তবাহ একই রকমভাবে সজ্জিত থাকে। এখানে শুধু উদাহরণগুলো বললেই হবে। তাদের উৎপত্তি ও বিকাশ ছিল একই রকম, তবে বিভিন্ন পরিবেশের জন্য একই অঙ্গ বিভিন্নভাবে অভিযোজিত হয়, মানে তাদের বিভিন্ন রকম কাজ করতে হয় এবং তাদের বহিরাকৃতিও পরিবর্তিত হয়। বাদুড়ের অগ্রপথ ওড়বার জন্য, তিমির ফ্লিপার সাঁতারের জন্য। এবার কাজগুলো বলছে, কাজগুলো কিন্তু ছোট করে ব্যাখ্যা করতে হবে উদাহরণের সময়। ঘোড়া ও বিড়ালের অগ্রপথ দৌড়ানোর জন্য ও মানুষের অগ্রপথ কোনো জিনিস ধরা ও মানে মানুষের হাত যেটা ও অন্যান্য সৃজনশীল কাজের জন্য পরিবর্তিত হয়েছে। তাই কাজের ধরন ভিন্ন হওয়ায় এদের বাহ্যিক গঠনে পার্থক্য দেখা যায়। উদ্ভিদের সমস্ত অঙ্গ, কাণ্ডের পরিবর্তন, ফণিমরসার পর্ণকাণ্ড, আলুর স্ফীতকণ্ড, আদার গ্রন্থিকাণ্ড, ঝুমকলতার আকর্ষ, বেলের শাখাকণ্ডক, এরা প্রত্যেকেই উৎপত্তিগতভাবে উদ্ভিদের কাণ্ড, যদিও কার্যগতভাবে এরা কিন্তু বিভিন্ন। পরিবর্তিত পাতা, ফণিমনসার পত্রকাণ্ড, শতমূলীর পর্ণকাণ্ড এবং হাড়জোড়া উদ্ভিদের শাখা আকর্ষের কাজ আলাদা হলেও এরা সকলেই উদ্ভিদের পরিবর্তিত পাতা বিশেষ। অভিব্যক্তি এবং সমসমস্ত অঙ্গের মধ্যে সম্পর্ক। সমসমস্ত অঙ্গগুলো থেকে বোঝা যায় যে সংশ্লিষ্ট অঙ্গ তথা জীবগুলি উৎপত্তিগতভাবে এক, কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে প্রাকৃতিক পরিবেশে ছড়িয়ে পড়ার জন্য বিভিন্নভাবে অভিযোজিত হতে হয়েছে এবং তারা বিভিন্নভাবে পরিবর্তন হয়েছে। তাই সমসমস্ত অঙ্গগুলো প্রকৃতপক্ষে অপসারী অভিব্যক্তিকে নির্দেশ করে। তাদের যে পরিবর্তন সেটাকে বলা হয় অপসারী অভিব্যক্তি। অর্থাৎ যে প্রকার অভিব্যক্তিতে কোনো এক প্রজাতির জীব ভিন্ন ভিন্ন প্রাকৃতিক পরিবেশে অভিযোজিত হওয়ার দরুন নতুন বৈশিষ্ট্যের আগমনের কারণে নতুনভাবে প্রজাতির সৃষ্টি করে, মানে কি হচ্ছে, নতুনভাবে পরিবেশে মানিয়ে চলে, তার ফলে কিছু কিছু বৈশিষ্ট্যের সৃষ্টি করে এবং যে বৈশিষ্ট্যগুলো সৃষ্টি করে সেখান থেকে তাদের থেকে যে সন্তান সৃষ্টি হয় তাদের দেহ কিন্তু বংশানুক্রমিকভাবে সঞ্চারিত হয় সে বৈশিষ্ট্যগুলো। তাই একে বলা হয় অপসারী অভিব্যক্তি। নেক্সট আসছে কি সমবৃত্তীয় অঙ্গ। বিভিন্ন জীবদেহে যেসব অঙ্গগুলোর উৎপত্তি এবং অন্তর্গঠন ভিন্ন, এখানে কি হচ্ছে, কাজটা এক কিন্তু উৎপত্তি অন্তর্গঠন ভিন্ন। এই যে বলছে বাহ্যিক গঠন এবং কার্যগতভাবে এক হয়। এরা পরিবেশে অভিযোজনের দরুন এরা কি হচ্ছে, একই ধরনের পরিবেশে, ওরা কি ছিল, বিভিন্ন পরিবেশে থাকতো, এরা হচ্ছে কি একই পরিবেশে অভিযোজনের দরুন বাহ্যিক গঠন এবং কার্যগতভাবে এক হয়। তাই এদের বলা হয় সমবৃত্তীয় অঙ্গ। সমবৃত্তীয় অঙ্গের কয়েকটি উদাহরণ। প্রাণীর সমবৃত্তীয় অঙ্গ, পতঙ্গ, পাখি, বাদুড় প্রভৃতির ডানা ওড়বার জন্য ব্যবহৃত হলেও এদের উৎপত্তি ও অভ্যন্তরীণ গঠনটা ভিন্ন হয়। পতঙ্গের ডানা বহিঃকঙ্কাল বা কিউটিকালের প্রসারিত অংশ মাত্র, পাখির ক্ষেত্রে আবার তা পালক আবৃত রূপান্তরিত অগ্রবিশেষ। অপরদিকে বাদুড়ের ক্ষেত্রে ডানাটি হলো লোমে ঢাকা অগ্রপদের নথ থেকে পশ্চাৎপদ অবধি চামড়ার প্রসারিত অংশ বা প্যাটাসিয়া। মৌমাছি বা কাঁকড়া বিছে প্রভৃতির হুল আত্মরক্ষায় ব্যবহৃত হলে উৎপত্তি এবং অন্তর্গঠন ভিন্ন। মৌমাছির হুল হলো ওভিপোজিটারের পরিবর্তিত রূপ, আর কাঁকড়া বিছের হুল হলো অন্তিম উদারখণ্ড। উদ্ভিদের সমবৃত্তীয় অঙ্গ, মটর গাছ ও ঝুমকলতার গাছের আকর্ষ অংশটি বৃদ্ধির অবলম্বন হিসেবে কাজ করলেও এদের উৎপত্তি এবং অভ্যন্তরীণ গঠনটা ভিন্ন। মটর গাছের আকর্ষ হল রূপান্তরিত পত্রক ও ঝুমকলতা গাছের আকর্ষটি হল রূপান্তরিত শাখা বিশেষ। অভিব্যক্তি এবং সমবৃত্তীয় অঙ্গের সম্পর্ক। সমবৃত্তীয় অঙ্গগুলো বিভিন্ন উদাহরণ থেকে বোঝা যায় যে বিভিন্ন জীবগুলির অঙ্গের গঠন এবং উৎপত্তি আলাদা হলেও অতীতে এরা একই পরিবেশে থাকতো এবং সেখান থেকেই তারা আগত, তাই তারা একই রকম কাজ করার জন্য অভিযোজিত হয়। তাই সমবৃত্তীয় অঙ্গগুলো প্রকৃতপক্ষে অভিসারী অভিব্যক্তিকে নির্দেশ করে। অর্থাৎ যে প্রকার অভিব্যক্তিতে দুটি ভিন্ন প্রজাতির জীব একই প্রাকৃতিক পরিবেশে অভিযোজনের জন্য তাদের বাহ্যিক গঠন এবং কাজটা এক হয়, তাদের বলা হয় অভিসারী অভিব্যক্তি। এবার পার্থক্য দেখি সমসংস্থা আর সমবৃত্তীয়।
মেন কি, সমসংস্থ উৎপত্তিগতভাবে এক, সমবৃত্তি উৎপত্তিগতভাবে ভিন্ন, কাজ কার্যগতভাবে সমসংস্থ আলাদা, সমবৃত্তি ও কার্যগতভাবে এক, বিবর্তনগত প্রকৃতি সমসংস্থ অঙ্গের ক্ষেত্রে অপসারী অভিব্যক্তি, সমবৃত্তি অঙ্গের ক্ষেত্রে অভিসারী অভিব্যক্তি। এর সাথে সাথে তোমরা উদাহরণগুলো দিয়ে দেবে, তাহলে 4টে পয়েন্ট হয়ে যাবে, মোটামুটি 2 মার্কসের কিন্তু রেডি হয়ে যাবে। উদাহরণগুলোর মধ্যে আরও ব্যাখ্যা করলে এটা যদি 3 মার্কসে আসে সেটাও কিন্তু তোমরা পেরে যাবে। এবার আসছে নিষ্ক্রিয় অঙ্গ। জীবদেহে যে সমস্ত অঙ্গ তাদের পূর্বপুরুষের দেহ থেকে সম্পর্কিত অন্য জীবের দেহে সক্রিয় থাকলেও সংশ্লিষ্ট জীবটির দেহে কর্মক্ষমতা হারিয়ে নিষ্ক্রিয় ক্ষয়প্রাপ্ত অঙ্গে পরিণত হয়েছে, তাদের বলা হয় নিষ্ক্রিয় অঙ্গ বা লুপ্তপ্রায় অঙ্গ। মানে আগে পূর্বপুরুষদের দেহে ছিল, কিন্তু এখন প্রায় সেগুলো ব্যবহার হয় না বলে সেগুলো নিষ্ক্রিয় অঙ্গে বা ক্ষয়প্রাপ্ত অঙ্গে পরিণত হয়েছে। কয়েকটা উদাহরণ বলি, যেমন প্রাণীর লুপ্তপ্রায় অঙ্গ। মানুষের ক্ষুদ্রান্ত ও বৃহদন্তের সংযোগস্থলে অবস্থিত সিকামে অবস্থিত ছোট প্রবর্ধক অংশ থাকে, তাকে বলা হয় ভার্মিফর্ম অ্যাপেন্ডিক্স। এই অংশটি মানুষের দেহে কোনো কাজ না থাকলেও গিনিপিগ, ঘোড়া, তৃণভোজী প্রভৃতি প্রাণীদের ক্ষেত্রে তা আকারে বড় এবং সক্রিয় থাকে এবং সেলুলোজ জাতীয় খাদ্য পরিপাকে অংশ নেয়। বানরের লেজের সক্রিয় হাড় মানুষের ক্ষেত্রে মেরুদণ্ডের শেষ প্রান্তে নিষ্ক্রিয় কক্সিসে পরিণত হয়েছে। ব্যাঙের চোখের সক্রিয় নিকটেটিং পর্দা মানুষের চোখের ধারে ছোট লাল রঙের নিষ্ক্রিয় অঙ্গে পরিণত হয়, একে চোখের তৃতীয় পর্দা বলা হয়। মানুষের কর্ণছত্রের পেশি, পুরুষের স্তন প্রভৃতি লুপ্তপ্রায় অঙ্গ হিসাবে উপস্থিত থাকে। উট পাখি, এমু প্রভৃতি দৌড়বাজ পাখির ডানা অপব্যবহারের ফলে নিষ্ক্রিয় অঙ্গে পরিণত হয়। উদ্ভিদের লুপ্তপ্রায় অঙ্গ ভূমিনস্থ কাণ্ড, যেমন আদা, হলুদ প্রভৃতির শল্কপত্র লুপ্তপ্রায় অঙ্গ বিশেষ। কলকাসুন্দ ফুলের 10টি পুংকেশর থাকে, যার মধ্যে 4টি সম্পূর্ণ বন্ধা ও নিষ্ক্রিয় অঙ্গে পরিণত হয়, যাদের স্ট্যামিনোড বলা হয়। অভিব্যক্তি এবং লুপ্তপ্রায় অঙ্গের সম্পর্ক। শুধুমাত্র অভিব্যক্তি দ্বারা লুপ্তপ্রায় বা নিষ্ক্রিয় অঙ্গগুলোর উপস্থিতি ব্যাখ্যা করা সম্ভব হয়েছে। অভিব্যক্তির ধারণা থেকে বলা যায় যে লুপ্তপ্রায় অঙ্গ বহনকারী জীবটির উৎপত্তি ঘটেছে এমন উদ্বংশীয় জীব থেকে, যারা দেহে উক্ত অঙ্গটি সক্রিয় ছিল। তাদের থেকেই কিন্তু পরবর্তী জীবগুলো এসছে, কিন্তু অঙ্গগুলোর অপব্যবহারের ফলে কি হয়েছে, তারা নিষ্ক্রিয় অঙ্গে পরিণত হয়েছে। এবার আসছে মেরুদণ্ডী প্রাণীদের হৃৎপিণ্ডের গঠন। হৃৎপিণ্ডের গঠন বিভিন্ন মেরুদণ্ডী প্রাণীর ক্ষেত্রে বিভিন্ন রকম হয়, কিভাবে আস্তে আস্তে ডেভেলপড হয়েছে সেটাও দেখব। মাছ, উভচর, সরীসৃপ ও স্তন্যপায়ী প্রভৃতি মেরুদণ্ডী শ্রেণীর প্রাণীগুলোর ক্ষেত্রে হৃৎপিণ্ডের গঠনগত জটিলতা ক্রমশ বৃদ্ধি পায়। যেমন মাছের ক্ষেত্রে একটা অলিন্দ আর একটা নিলয়, তাই মাছের হৃৎপিণ্ডের মধ্যে দিয়ে কেবলমাত্র কম অক্সিজেনযুক্ত রক্ত অর্থাৎ কার্বন ডাই অক্সাইডযুক্ত রক্তই শুধুমাত্র প্রবাহিত হবে। অলিন্দ দিয়ে ঢুকবে, নিলয় দিয়ে সারা দেহে ছড়িয়ে পড়বে। এখানে কিন্তু একটা টাইপের রক্তই যায়। আর উভচর শ্রেণীর ক্ষেত্রে 3টে প্রকোষ্ঠ থাকে, 2টো অলিন্দ, ডান অলিন্দ, বাম অলিন্দ আর একটা নিলয়। তার ফলে ডান অলিন্দ থেকে আসা রক্ত এবং বাম অলিন্দ থেকে আসা রক্ত একই জায়গায় মিশে যায়, নিলয়তে গিয়ে মিশে যায়, 2টো আলাদা আলাদা পার্টিশন থাকে না। এগুলোতে কি হলো, 2টো অলিন্দ এবং একটা নিলয়। ব্যাগের ক্ষেত্রে কেবলমাত্র নিলয়ে অধিক অক্সিজেনযুক্ত রক্ত এবং কম অক্সিজেনযুক্ত রক্তের সামান্য মিশ্রণ ঘটে, অর্থাৎ এটি তুলনামূলকভাবে উন্নত। মানে মাছের চেয়ে উভচর প্রাণীরা একটু উন্নত হলো। কি হলো, এখান দিয়ে মানে কি হচ্ছে, দুদিক দিয়ে একটাতে অধিক অক্সিজেনযুক্ত, একটাতে কম অক্সিজেনযুক্ত রক্ত আসছে এবং নিলয় গিয়ে মিশে যাচ্ছে। এবার সরীসৃপ কি হলো, তাদের থেকে একটু উৎপন্ন আর একটু উন্নত। এখানে নিলয়টা হচ্ছে আংশিক, তার ফলে এদের নিলয়ে এসে যে রক্তটার আংশিক মিশ্রণ ঘটে। এই যে প্রাণীর হৃৎপিণ্ড আরও উন্নতি দেখা যায় সরীসৃপ শ্রেণীর ক্ষেত্রে। এদের হৃৎপিণ্ড অসম্পূর্ণ 4টি প্রকোষ্ঠ, এগুলি হলো 2টো অলিন্দ থাকে, বাম অলিন্দ আর ডান অলিন্দ 2টো অলিন্দ, আর অসম্পূর্ণভাবে বিভক্ত 2টো নিলয় থাকে। এই যে ব্যতিক্রম কুমিরের ক্ষেত্রে কিন্তু থাকে না, কুমিরের 4টেই প্রকোষ্ঠ থাকে, এটা একটা ব্যতিক্রম। নিলয়ে অসম্পূর্ণ প্রাচীর থাকে বলে অধিক অক্সিজেনযুক্ত রক্ত এবং কম অক্সিজেনযুক্ত রক্তের মিশ্রণ কম হয়, মানে অতটাও বেশি হয় না, যেটা উভচর প্রাণীর ক্ষেত্রে হয়।
এবার যেটা আসছে পক্ষী ও স্তন্যপায়ী, এদের কি থাকে দুটো অলিন্দ দুটো নিলয়। তার ফলে কি এটা ডান অলিন্দ থেকে রক্ত ডান নিলয় যায়, শরীরে ছড়িয়ে পড়ে, আবার বাম অলিন্দ থেকে রক্ত বাম নিলয় গিয়ে শরীরে বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়ে। তাহলে কম অক্সিজেন এবং বেশি অক্সিজেনযুক্ত রক্ত কিন্তু একসাথে মেশে না। এটা তাহলে সব থেকে উন্নত হৃৎপিণ্ড। একে বলা হয় 4 প্রকোষ্ঠ বিশিষ্ট, যেহেতু 4টে রয়েছে, দুটো অলিন্দ দুটো নিলয়। ফলে এদের হৃৎপিণ্ডে অধিক অক্সিজেনযুক্ত রক্ত এবং কম অক্সিজেনযুক্ত রক্ত একেবারেই মিশতে পারে না, অর্থাৎ এদের হৃৎপিণ্ড সবচেয়ে উন্নত। এবার আসছে ভেনাস হৃৎপিণ্ড। মাছের হৃৎপিণ্ডকে ভেনাস হৃৎপিণ্ড বলা হয়। মাছের হৃৎপিণ্ড শিরা থেকে অধিক CO2 যুক্ত রক্ত গ্রহণ করে এবং ফুলকায় অক্সিজেন সংগ্রহের জন্য পাঠায় বলে তাকে ভেনাস হৃৎপিণ্ড বলা হয়। একচক্রী হৃৎপিণ্ড রক্ত একবার মাত্র চক্রাকারে যদি সংবহিত হয় তাহলে তাকে বলা হয়, যেমন নিলয়ে একবারই রক্তটা পাস করছে, তো একে বলা হয় একচক্রী। আর পক্ষী স্তন্যপায়ী ক্ষেত্রে কিন্তু এই রক্ত সংবহনটা দুবার করে হয়, তাই জন্য একে বলা হয় দ্বিচক্রী হৃৎপিণ্ড। প্রতিবার সংবহনে মানুষ ও পাখির হৃৎপিণ্ডে রক্ত 2টি চক্রে, O2 যুক্ত রক্ত ও CO2 যুক্ত রক্ত আবর্তিত হয়, একবার ফুসফুসে যায় আর একবার সারা দেহে। এজন্য এদের দ্বিচক্রী হৃৎপিণ্ড বলে। যেমন জটিলতর জীব পক্ষী ও স্তন্যপায়ীর ক্ষেত্রে এটা হয়। এই জেনে রেখোটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। এবার আসছে কি বিবর্তনগত গুরুত্ব। উপরোক্ত মেরুদণ্ডী প্রাণীর হৃৎপিণ্ডের মৌলিক গঠন এক হলেও তা ক্রমশ জটিল হয়েছে, অর্থাৎ বোঝা যায় যে একটা সাধারণ পূর্বপুরুষ থেকে বিবর্তনের পথে ক্রমশ জটিল জীবের উৎপত্তি ঘটেছে। মাছ, উভচর, সরীসৃপ, স্তন্যপায়ী প্রাণীগুলোর অভিব্যক্তির পথে মেরুদণ্ডী প্রাণীর বিভিন্ন স্তরে প্রতিনিধি বিশেষ, যেমন মাছ থেকে উভচর, সেখান থেকে সরীসৃপ, সেখান থেকে পাখি ও স্তন্যপায়ী, মানে জলজ জীবন থেকে উভচর জীবন, দেন পূর্ণ স্থলচর জীবন। এবার আসছে কি তুলনামূলক ভ্রূণতত্ত্ব। জীববিদ্যার যে শাখায় প্রাণীর ভ্রূণের বিকাশ স্তরগুলো তুলনামূলক অধ্যয়ন করা হয়, মানে ভ্রূণের বিকাশ কিভাবে ঘটে এবং সেখান থেকে পুরোপুরি জীবের কিভাবে সৃষ্টি হয়, তাকে বলা হয় তুলনামূলক ভ্রূণতত্ত্ব। ভ্রূণ হলো মাতৃদেহ বা ডিমের ভিতর বৃদ্ধিরত জীব। বিভিন্ন মেরুদণ্ডী প্রাণী, মাছ, উভচর, সরীসৃপ, পাখি ও স্তন্যপায়ী ভ্রূণের বিকাশে কিছু সাধারণ বৈশিষ্ট্য দেখা যায়। এগুলি প্রমাণ করে যে প্রাণীগুলোর উৎপত্তি একই সাধারণ পূর্বপুরুষ থেকে রয়েছে। এরকম কয়েকটি বৈশিষ্ট্য হল: গলবিলীয় বহিস্থ ফুলকা খাঁজ এবং অন্তঃস্থ যুগ্ম ফুলকাথলি। মাছ থেকে স্তন্যপায়ী অবধি সমস্ত মেরুদণ্ডী প্রাণীর ভ্রূণের প্রাথমিক পর্যায়ে গলবিলীয় বহিস্থ ফুলকা খাঁজ দেখা যায়, আর মাথার নিচে পার্শ্বীয়ভাবে একটা খাঁজ তৈরি হয়। প্রকৃতপক্ষে ভ্রূণে গলবিলের ভিতরের দিকে গলবলীয় অন্তঃস্থক স্ফীত হয়ে দুই পাশে যুগ্মা ফুলকথলি তৈরি করে, ফলে বাইরের দিকে বহিস্থ ফুলকা খাঁজ তৈরি হয় এবং গলবিলের বহিস্থ ফুলকা খাঁজ এবং অন্তঃস্থ যুগ্ম ফুলকাথলিকে একত্রে কি বলা হয়? গলবিলীয় যন্ত্র বা ফ্যারেঞ্জিয়াল অ্যাপারেটাস। মাছের ক্ষেত্রে এই যন্ত্রটি ফুলকা বা কানকোতে রূপান্তরিত হয়, কিন্তু স্থলজ মেরুদণ্ডীতে ফুলকা থাকে না, তাই তাদের ক্ষেত্রে গলবিলীয় যন্ত্রটি পরিবর্তিত হয়ে কি তৈরি হয়? প্যারাথাইরয়েড, থাইমাস এবং থাইরয়েড গ্রন্থি তৈরি হয়। বিজ্ঞানী আর্নস্ট হেকেল ভ্রূণতত্ত্ব দ্বারা অভিব্যক্তির ব্যাখ্যা করতে গিয়ে বায়োজেনেটিক সূত্র প্রবর্তন করেন। তিনি 8টি প্রাণীর 3টি করে ভ্রূণ পর্যায়, মোট 24টি 3টে ভ্রূণ দশা দেখেছিলেন। ছবি ও তার প্রণীত বায়োজেনেটিক সূত্র অনুযায়ী জীবজনী জাতিজনী পুনরাবৃত্তি ঘটায়। অন্টোজেনি, রিক্যাপিচুলেটস, ফাইলোজেনি, অর্থাৎ মানে পূর্বপুরুষ থেকে কিভাবে আসছে আধুনিক জীবটা, অর্থাৎ প্রতিটি জীবের ভ্রূণের পরিস্ফলনের পর্যায়গুলি অন্টোজেনি, মানে ভ্রূণের পরিস্ফলন দশাটা সেটা হচ্ছে অন্টোজেনি। ওই জীবটির অভিব্যক্তির পর্যায়গুলো তাকে বলা হয় ফাইলোজেনি, মানে যে পরিবর্তন হয়ে আর উন্নত হচ্ছে এর মধ্য দিয়ে যায়। বর্তমানে তত্ত্বটি ভুল এবং অতিরঞ্জিত বলে পরিত্যক্ত হয়েছে। ল্যাজ সদৃশ গঠন ও মায়োটম পেশি। অধিকাংশ মেরুদণ্ডী প্রাণীর ভ্রূণ দশায় ল্যাজ সদৃশ গঠন দেখা যায়। সমস্ত মেরুদণ্ডী প্রাণীর ভ্রূণে ল্যাজ সদৃশ অংশে মায়োটম নামক পেশি থাকে, ফলে তারা মানে সাঁতারেও কিন্তু হেল্প করে এটা। ল্যাজ সদৃশ অংশ উৎপত্তি এবং তাতে মায়োটম পেশির বিন্যাসে যে মিল দেখা যায়
তা সমস্ত মেরুদণ্ডী প্রাণীর অভিব্যক্তির সম্পর্ক সূচিত করে। বিবর্তনগত গুরুত্ব। তুলনামূলক ভ্রূণতত্ত্বে বিভিন্ন মেরুদণ্ডী প্রাণীর ভ্রূণের পরিস্ফুরণে পারস্পরিক সম্পর্ক সম্বন্ধে ধারণা করা সম্ভব হয়েছে। তুলনামূলক ভ্রূণতত্ত্ব থেকে বিভিন্ন মেরুদণ্ডী প্রাণীগুলো যে একটা সাধারণ পূর্বপুরুষ থেকে আস্তে আস্তে ডেভেলপমেন্ট হয়েছে বা বিবর্তনের ফলে আরও উন্নততর উদ্ভিদের উন্নততর প্রাণীর সৃষ্টি হয়েছে। এবার আসছে বেঁচে থাকার কৌশল, অভিযোজন। এই অংশে আমরা বিভিন্ন ধরনের অভিযোজন সম্পর্কে জানব। প্রাকৃতিক পরিবেশে বেঁচে থাকার জন্য বিভিন্ন পরিবর্তন দ্বারা মানিয়ে চলা জরুরি। জীবের বেঁচে থাকার এই কৌশলগুলোকে বলা হয় অভিযোজন, অর্থাৎ কোনো একটি নির্দিষ্ট পরিবেশে অস্তিত্ব রক্ষা এবং জননের জন্য পরিবেশের পরিবর্তনের সঙ্গে সাযুজ্য রেখে জীবের আকার, শারীরবৃত্তীয় কাজ ও আচরণের পরিবর্তনকে বলে অভিযোজন। আচরণ এবং অভিযোজন পরিবেশের কোনো ইঙ্গিত বা উদ্দীপকের প্রভাবে বা অন্য জীবের কাজের প্রতিক্রিয়ার ফলে কোনো একটা জীব স্নায়ুতন্ত্রের নিয়ন্ত্রণাধীনে যে ক্রিয়া করে সেটাই হচ্ছে আচরণ, অর্থাৎ জীব যা করে তাই আচরণ। আমাকে ধরো কেউ ডাকলো, আমি তার এগেনস্টে যে রেসপন্সটা করলাম, অর্থাৎ যে প্রতিক্রিয়াটা ঘটালাম বা যে কাজটা করলাম, আমাকে ডাকলো, সেই জায়গায় আমি ডাকলো বা কেউ আমাকে একটা চিমটি কাটলো, ঠিক আছে, সে যে ব্যথাটা লাগলো, সেটা কিন্তু ব্যথা লাগলো আমরা সেটা কিভাবে বুঝবো? সেখান থেকে কি হলে একটা সিগন্যাল ট্রান্সডিউস হয়ে আমাদের মস্তিষ্কে যায় এবং মস্তিষ্ক আমাকে সিগন্যাল প্রোভাইড করে যে হ্যাঁ তোমার ব্যথা লেগেছে, তুমি যে একটা শব্দ বা কোনো আচরণ, কি ব্যথা লাগলো, এই জিনিসটা আমি বলবো। এটা হচ্ছে পুরোটাই আমাদের স্নায়ুকোষ নিয়ন্ত্রণ করে। তো আমরা যাই করি না কেন সবটাই হচ্ছে আচরণ এবং এটা হচ্ছে স্নায়ুকোষ নিয়ন্ত্রণ করে। পরিবেশের এই ইঙ্গিত হতে পারে গন্ধ, শব্দ বা দৃষ্টি নির্ভর কোনো সংকেত। আচরণ জীবের অস্তিত্ব রক্ষায় এবং জনন প্রক্রিয়ায় সাহায্য করে। আচরণের ফল হলো সুদূর প্রসারী। জীবনের অভিব্যক্তি ঘটাতে আচরণ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। চলো অভিযোজনের কয়েকটা উদাহরণ বলি। অভিযোজন মূলত 3 প্রকারের হয়। একটা হচ্ছে অঙ্গ সংস্থানগত অভিযোজন, উদ্ভিদের দেহে দেখা যায় এগুলো। শারীরবৃত্তীয় অভিযোজন এবং আচরণগত অভিযোজন। অঙ্গ সংস্থানগত অভিযোজন পরিবেশে বেঁচে থাকার জন্য জীবের বাহ্যিক বা অভ্যন্তরীণ গঠনের সুবিধাজনক উন্নত ও স্থায়ী পরিবর্তনকে বলে অঙ্গ সংস্থানগত অভিযোজন। পরিবেশে বেঁচে থাকার জন্য মাঝে মাঝে বাহ্যিক কিছু পরিবর্তন ঘটাতে হয়। এই ধরনের পরিবর্তনগুলোকে বলা হয় অঙ্গ সংস্থানগত অভিযোজন। যেমন ক্যাকটাসের অভিযোজন। মরু বা শুষ্ক অঞ্চলে অভিযোজিত উদ্ভিদের ফলে জাঙ্গলি উদ্ভিদ বা জেরোফাইট। এই অঞ্চলে কম জল পাওয়া যায় বলে জল নির্গমন রোধে ক্যাকটাসের পাতায় বিভিন্ন অভিযোজন দেখা যায়। কীরকম টাইপের? অধিকাংশ ক্যাকটাসে পাতার সংখ্যা কম হওয়ায় তা আকারে ছোট ছোট হয়। তার ফলে কী হয়, জলটা জলীয়বাষ্প রূপে বেরিয়ে যেতে পারে না, কী হচ্ছে, জলটা ধরে রাখতে পারছে এবং সেই মরু দেশে বেঁচে থাকতে পারছে এবং জলের অভাবেও তারা সারভাইভ করতে পারছে। বহু ক্যাকটাসের পাতা কাঁটায় রূপান্তরিত হয়। এর ফলে কি হয়, বাষ্পমোচনের মাধ্যমে জল ত্যাগের সম্ভাবনাটা অনেকটা কমে যায়। এছাড়াও কাঁটা তাদের আত্মরক্ষায় সাহায্য করে। আরেকটা কি আসছে, রুই মাছের পটকার অভিযোজন। রুই মাছ এক প্রকারের মুখ্য জলজ প্রাণী। জলে বসবাসের জন্য রুই মাছের দেহে একাধিক জলজ অভিযোজন দেখা যায়। জলজ অভিযোজনের অন্যতম একটা অঙ্গ হলো পটকা, যেটি রুই মাছের উদস্থৈতিক অঙ্গ বা ভেসে থাকার জন্য ব্যবহৃত হয়। তাহলে পটকা কিভাবে রুই মাছের সাঁতার কাটতে সাহায্য করে, এটাও একটা কোশ্চেন। বা রুই মাছের উদর গহ্বরের শীর্ষভাগে পৌষ্টিকনালী ও বৃক্কের মধ্যবর্তী অঞ্চলে পটকা অবস্থান করে। পটকার বায়ুর পরিমাণ প্রয়োজনগতভাবে পরিবর্তনের মাধ্যমে মাছের দেহের যে আপেক্ষিক গুরুত্ব সেটাও পরিবর্তন করতে পারে। জলের ওপরে ভাসতে হলে এই 2 প্রকোষ্ঠ বিশিষ্ট পটকার অগ্রপ্রকোষ্ঠে অবস্থিত যে রেড গ্রন্থি সেটা গ্যাস উৎপাদন করে। ফলে কি হয়, দেহটা হালকা হয় এবং আপেক্ষিক গুরুত্ব হ্রাস পায় বলে তখন সেটা হালকা থাকায় সেটা জলে ভেসে থাকতে পারে। পক্ষান্তরে জলের গভীরে ডোবার জন্য পটকার পশ্চাৎ প্রকোষ্ঠে অবস্থিত রেটিমিরাবিলি নামক
রক্তচালক গুচ্ছ রেড গ্রন্থিতে উৎপাদিত গ্যাস শোষণ করে নেয়, ফলে দেহ ভারী হয় এবং আপেক্ষিক গুরুত্ব বাড়ে এবং মাছটি জলের গভীরে যেতে পারে। এবার আসছে কি পায়রার বায়ুথলির অভিযোজন। পায়রা একটা মুখ্য খেচর প্রাণী। বায়ুতে ওড়বার জন্য পায়রার একটা গুরুত্বপূর্ণ অঙ্গসংস্থানিক অভিযোজনগত বৈশিষ্ট্য হলো বায়ুথলি। এগুলো হলো বংক্রাস বা ক্লোম শাখা থেকে উৎপন্ন পাতলা পর্দাবৃত পেশি এবং রক্তজালকবিহীন 9টি বায়ুপূর্ণ প্রকোষ্ঠ। দীর্ঘ সময় আকাশে ওড়বার জন্য পায়রার প্রচুর শক্তির প্রয়োজন হয়। শক্তি উৎপাদনের জন্য অতিরিক্ত অক্সিজেন দরকার। তা কি হয়, পায়রার বায়ুথলি ফুসফুসকে সরবরাহ করে। তার জন্য বিভিন্ন গঠনের পরিবর্তন হয়। শক্তি উৎপাদনে যে অতিরিক্ত অক্সিজেন দরকার হয় তা পায়রার বায়ুথলি ফুসফুসকে সরবরাহ করে, অর্থাৎ ফুসফুসের কার্যকারিতা বহুগুণ বৃদ্ধি করে পায়রার বায়ুথলি। ওড়বার মুহূর্তে পায়রার দেহগহ্বরের আকারও বৃদ্ধি পায়, ফলে বায়ুথলিগুলো বায়ুপূর্ণ হয়ে দেহের আপেক্ষিক গুরুত্বটা হ্রাস পায়, ফলে বায়ুতে পায়রা সহজেই ভেসে থাকতে সক্ষম। এবার কি আসছে শারীরবৃত্তীয় অভিযোজন। এটা ভীষণ ইম্পর্টেন্ট। পরিবেশে বেঁচে থাকার জন্য জীবের শারীরবৃত্তীয় পদ্ধতি সুবিধাজনক। উন্নত এবং স্থায়ী পরিবর্তনকে শারীরবৃত্তীয় অভিযোজন বলে। শরীরে বিভিন্ন গঠনের পরিবর্তন যেগুলো পরিবেশে বেঁচে থাকার জন্য করতে হয়, তো তাকে বলা হয় শারীরবৃত্তীয় অভিযোজন। এর মধ্যে আছে কিন্তু সুন্দরী গাছের লবণ সহনের অভিযোজন, ভীষণ ইম্পর্টেন্ট। এগুলো হচ্ছে আসে এই কোশ্চেনে, মানে বাদ দেওয়া যাবে না। বলেছেন এই চ্যাপ্টারটা ভীষণ ইম্পর্টেন্ট, প্রতিটা ক্ষেত্রে কোশ্চেন। এটা সুন্দরী গাছ কোথায় দেখতে পাওয়া যায়? লবণাক্ত অঞ্চলে, সমুদ্রের ধারে, প্রচুর লবণ সেখানে, সেই মাটিতে তাদের সারভাইভ করতে হয়। এমনি কি প্রচুর নোড়াযুক্ত মাটিতে যে কোনো গাছ সারভাইভ করতে পারবে? তোমাদের সাধারণ বুদ্ধি কি বলে? পারবে না তো। সুন্দরী গাছ করতে পারছে, তার মানে তাদের ভেতরে নিশ্চয়ই কিছু মেকানিজম আছে, কিছু ক্ষমতা আছে, তার জন্য তারা সেখানে লবণটাকে সহ্য করতে পারছে এবং বেঁচে থাকতে পারছে। সমুদ্রের উপকূলবর্তী বদ্বীপ অঞ্চলে জোয়ারের জলে ধৌত ভূমিতে সোডিয়াম ক্লোরাইড, ম্যাগনেসিয়াম সালফেট প্রভৃতি লবণ বেশি থাকে। মাটিতে লবণ বেশি থাকায় এই অঞ্চলে উদ্ভিদগুলোকে বলা হয় হ্যালোফাইট উদ্ভিদ। সহজেই জল শোষণ করতে পারে না। এই মাটিতে জল শোষণ কম হয় বলে একে শারীরবৃত্তীয় শুষ্ক মৃত্তিকা বলা হয়। এই মাটিতে জল শোষণ অসুবিধাজনক বলে সুন্দরী গাছের জল নির্গমনের শারীরবৃত্তীয় পদ্ধতিগুলোর অভিযোজন দেখা যায়। মূলের অভিযোজন। এই অঞ্চলে মাটি লবণাক্ত হওয়ায় সুন্দরী গাছের মূল মাটির স্বল্প নিচেই বিস্তৃত থাকে, ঠিক আছে? বেশিরভাগটা ওপরের দিকে থাকে, নিচের দিকে কম থাকে। এবং জলটাও কিন্তু খুব একটা জলীয় বাষ্প বাইরের দিকে কিন্তু বাষ্পমোচনটা হয় না, যেহেতু জলটা তেমন শোষণ করতে পারে না। মাটি কর্দমাক্ত এবং বাতাবকাশবিহীন হাওয়ায় মাটিতে অক্সিজেন সরবরাহ কম হয়, তাই বায়ু থেকে অক্সিজেন গ্রহণ করার উদ্দেশ্যে শাখা প্রশাখা বা মূলগুলো অভিকর্ষের বিপরীতে, মানে মাটির ওপরের দিকে উঠে আসে। এই ধরো মাটি মূলগুলো হচ্ছে ওপরের দিকে থাকবে আর নিচের দিকে হচ্ছে খুবই কম, ঠিক আছে? এই হচ্ছে সুন্দরী গাছ। মানে আমি নর্মাল, এটা মানে খুবই খারাপ এঁকেছি, তো একটু তোমরা সহ্য করে নাও, আমার এই আঁকাটা একটু টলারেট করো, জাস্ট বোঝানোর জন্য। এইখানে হচ্ছে ভেতরের দিকে মাটির নিচে বিস্তারটা কম থাকে, বেশিরভাগটাই শাখা প্রশাখা মূলের এইখানে থাকে, যাতে বায়ু থেকে তারা ওটুটা কালেক্ট করতে পারে। এই ধরনের মূলগুলো, যেগুলো ওপরের দিকে নিউমাটোফোর বা শ্বাসমূল বলে, শ্বাসমূলের গায়ে ওটু গ্রহণের জন্য শ্বাসছিদ্র বা নিউম্যাথর থাকে। এছাড়াও এদের মূলের ত্বক এপিব্লেমা এবং অধঃত্বক হাইপোডার্মিস দ্বারা পুরু হওয়ায় অন্ত অভিস্রবণের মাধ্যমে জল শোষিত হওয়ার ফলে অতিরিক্ত লবণ শোষণ বাধাপ্রাপ্ত হয়, মানে অতিরিক্ত লবণটা তাদের দেহে যায় না। কাণ্ডের অভিযোজন। কাণ্ডের শাখা প্রশাখার বিভিন্ন অঙ্গের কোষে অবস্থিত ভ্যাকুইলের মধ্যে অতিরিক্ত লবণেরা সঞ্চয় করে থাকে। দেহে লবণ সঞ্চয়ের পরিমাণ মাত্রাতিরিক্ত হলে এরা বাকল মোচনের মাধ্যমে অতিরিক্ত লবণ নির্গত করে। এটাও কিন্তু লবণ সহনের এক একটা পদ্ধতি। পাতার অভিযোজন। জল শোষণের মাধ্যমে গৃহীত অতিরিক্ত লবণ পাতায় অবস্থিত লবণ গ্রন্থির মাধ্যমে নির্গত হয়ে যায়।
অনেক সময় উদ্ভিদ পাতায় অবস্থিত অতিরিক্ত লবণকে পত্রমোচনের মাধ্যমে রেচিত করতে থাকে। উটের অতিরিক্ত জলক্ষয় সহনের অভিযোজন উট মরু অভিযোজনের একটা আদর্শ উদাহরণ। এটাও কিন্তু ইম্পর্টেন্ট। জলক্ষয় সহনের জন্য কিছু বৈশিষ্ট্য দেখা যায় উটের ক্ষেত্রে। উটের দেহে তাপমাত্রা বাহ্যিক তাপমাত্রার সঙ্গে সঙ্গে পরিবর্তিত হয় এবং ঘাম ক্ষরণটা রোধ হয়, যাতে শরীর থেকে যাতে জলটা বেরিয়ে না যায়। কারণ মরু অঞ্চলে তাদের থাকতে হয়, তাদের এমনিই সেখানে জলটা কম, তার শরীরে জল ধারণ করে রাখতে হবে। ঘাম হয়ে গেলে তো জলটা বেরিয়ে যাবে, তাই সেখানে ঘামকরণটাও রোধ করতে হয়। সেরকম পদ্ধতিও তারা দেহে ধরে রাখে। 49 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রাও এদের দেহে ঘাম উৎপন্ন হয় না। এদের নিঃশ্বাস ত্যাগের সময় যে জলীয় বাষ্প পরিত্যক্ত হয় তা নাসাপথে বিন্যস্ত মিউকাস ত্বকের দ্বারা জল শোষণের মাধ্যমে আবার পুনঃশোষিত হয়ে দেহেই ফিরে আসে। উটের কোষে সঞ্চিত ফ্যাটের জারণ দ্বারা শক্তি এবং জল উৎপন্ন হয়, যা তারা ব্যবহার করে। উট প্রায় 36 লিটার অবধি জল পান করতে পারে ও ওই জল এরা পাকস্থলীতে সঞ্চিত করতে সক্ষম হয়। উট গাঢ় মূত্র ত্যাগ করে বলে এদের দেহ থেকে জলের নির্গমন কম হয়। উটের আরবিসির অভিযোজনগত পরিবর্তন। মরু অঞ্চলে জলাভাবের সাথে মানিয়ে নিতে উটের আরবিসির কিছু অভিযোজনগত পরিবর্তন দেখা যায়। দীর্ঘদিন জল না পান করার জন্য অধিক জল পানে আরবিসি জলস্ফীতি হয়ে ফুলে গিয়ে ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে, কিন্তু উটের ক্ষেত্রে আরবিসি আকারে 240% পর্যন্ত বৃদ্ধি করতে সক্ষম। সাধারণত স্তন্যপায়ী প্রাণীর ক্ষেত্রে মাত্র 150% হয়। উটের আরবিসি ডিম্বাকার হয় বলে এরা জলহীন অবস্থাতেও সরু জালক দিয়ে সহজে প্রবাহিত হতে সক্ষম। আচরণগত অভিযোজন। জিনগত অথবা শিখন নির্ভর যে ক্রিয়া দ্বারা শিখতে শিখতে বা যে বৈশিষ্ট্যগুলো অর্জন করে কোনো জীব বেঁচে থাকার জন্য এবং জননের সম্ভাবনা বৃদ্ধি করে, তাকে বলা হয় আচরণগত অভিযোজন। যেমন শিম্পাঞ্জির সমস্যা সমাধান। শিম্পাঞ্জি উন্নত ও বুদ্ধিমান প্রাণী, তারা বিভিন্নভাবে তাদের দৈনন্দিন সমস্যা সমাধান করে থাকে। যেমন উইপোকা শিকার। শিম্পাঞ্জিরা সোজা এবং সরু গাছের ডাল ভেঙে নিয়ে সেই ডালের পাতাগুলোকে ছিঁড়ে ফেলে এবং সেই ডালটি উইয়ের ঢিপিতে ঢুকিয়ে গর্ত করে। এই ডালটিকে বলা হয় ফিশিং টুল। এই সরু ডালটির গা বেয়ে উইপোকাগুলো সারিবদ্ধভাবে বাইরে বেরিয়ে এলে শিম্পাঞ্জিরা তাদের খাদ্য হিসাবে ভক্ষণ করতে থাকে। বাদামের খোলা ভাঙা। শিম্পাঞ্জিরা প্রাকৃতিক হাতুড়ি ও নেহাই প্রকৃতি ব্যবহার করে বাদামের খোলা ভাঙে। নেহাই হলো শক্ত পাথরের পাটাতান বিশেষ, যারা বাদাম রেখে শক্ত গাছের ডাল বা পাথরকে হাতুড়ির মতো চালিয়ে তারা কাজ করে। হাতুড়ির মতো অংশ করে নিয়ে সেটাকে তারা বাদামগুলোকে ভাঙছে, কতটা বুদ্ধি। নেক্সট, ভেষজ ঔষধি ব্যবহার। শিম্পাঞ্জিরা কোনো পরজীবী দ্বারা আক্রান্ত হলে ভেষজ গুণসম্পন্ন বিভিন্ন উদ্ভিদের পাতা খাদ্য হিসাবে গ্রহণ করে। দেখা গেছে অ্যাসপেলিয়া রুডিস এবং আরও 19টি ভেষজ গাছের পাতা যা খাদ্যযোগ্য এরা ঔষধি হিসাবে ব্যবহার করেছে। মৌমাছির বার্তা আদান প্রদান। মৌমাছি একটা সামাজিক পতঙ্গ। মৌমাছিদের বার্তা আদান প্রদান অত্যন্ত উন্নত মানের একটা প্রক্রিয়া। মূলত স্কাউট নামক কর্মী মৌমাছি, যারা কর্মী মৌমাছি থাকে হচ্ছে পুরুষ মৌমাছি, রানী মৌমাছি এবং কর্মী মৌমাছি। মৌচাকে হচ্ছে 3 ধরনের মৌমাছি থাকে। রানী মৌমাছিরা হচ্ছে একদম লাট সাহেব, তারা পায়ের ওপর পা তুলে থাকে, তারাই মেনলি জননটা করে এবং অপত্য সৃষ্টি করে। কর্মী মৌমাছিরা হচ্ছে সব কাজ করে, এদেরকে বলা হয় স্কাউট। তারা খাদ্যের সন্ধান পেলে মৌচাকে ফিরে আসে এবং বিশেষ মহড়া প্রদর্শন করে, তাকে বলা হয় মৌনৃত্য, যার মাধ্যমে তারা অন্যান্য মৌমাছিদের জানায় যে আমি এই জায়গায় খাবারের সন্ধান পেয়েছি, তোমাদের এই জায়গায় একসাথে যেতে হবে এবং সেই খাদ্যটা সংগ্রহ করতে হবে। এটাকে বলা হয় মৌনৃত্য। যে মহড়াটা তারা প্রদর্শন করে যেভাবে, সেই পদ্ধতিটাকে বলা হয় মৌনৃত্য। এই নৃত্যের প্রকৃতির ওপর নির্ভর করে ফোরেজার নামক কর্মী মৌমাছিগুলো খাদ্য সংগ্রহে বের হয়। স্কাউট মৌমাছিদের মৌনৃত্য দেখে ফোরেজাররা 3 রকম তথ্য জানতে পারে। মৌচাক থেকে খাদ্যের উৎসের অভিমুখ, কোন দিকে আছে খাদ্যটা, খাদ্য উৎসের দূরত্ব কতটা দূরে আছে, খাদ্যের ঘ্রাণ। খাদ্যের উৎসের দূরত্ব অনুযায়ী স্কাউটের
দুই প্রকার মৌনৃত্য দেখা যায়, যেমন খাদ্যের উৎস দূরে হলে স্কাউট মৌমাছি মৌচাকে ফিরে এসে এক বিশেষ নৃত্য প্রদর্শন করে। এই নৃত্যের মহড়া ইংরাজি 8-এর মতো দেখতে হয়, 8-এর মতো, একই মানে পেঁচানো হয়। এই যে দেখো, এই যে পেঁচানোটা 8-এর মতো পেঁচানো, এই যে এটা একই সঙ্গে তাদের উদরও আন্দোলিত হয়। এই নৃত্যকে ওয়াগল ডান্স বলা হয়। ওয়াগল অর্থাৎ আন্দোলন বলে। মৌমাছিটি কিভাবে নাচছে এবং কতক্ষণ ধরে নাচছে তার উপর ভিত্তি করে মৌমাছিরা মৌচাক ছেড়ে বেরিয়ে যায় এবং খাদ্যের উৎসের সন্ধানে বেরোয়, মানে যেখানে খাদ্য আছে সেখানে যায়। খাদ্যের উৎস যদি কাছে হয় তারা ক্ষুদ্র চক্রাকারে নৃত্য শুরু করে এবং খাদ্যের উৎসের দিকে ধাবিত হয়। একে বলা হয় কি? রাউন্ড ডান্স। আচ্ছা, এখানেই হচ্ছে আমার এই অভিব্যক্তি বা অভিযোজন চ্যাপ্টারটা শেষ হলো। তোমাদের যদি কোনো রকম অসুবিধা থেকে থাকে, ডাউট থেকে থাকে, তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করতে পারো। আমি প্রত্যেককে কমেন্টে রিপ্লাই দেব, নো ডাউট তোমরা রিপ্লাই পাবে, সেটা নিয়ে চিন্তার কোনো কারণ নেই। তোমাদের যা কোশ্চেন হয় সেগুলোও তোমরা করতে পারো, আমি তার আনসার দিয়ে দেব। আর তাছাড়াও আমি তো তোমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিয়ে দিয়েছি 7044619871, সেখানেও কিন্তু হোয়াটসঅ্যাপ করতে পারো কোনো ডাউট হলে। এটা একটা তোমাদের সুযোগ দিলাম। উইদাউট ব্যাচ জয়েন না করেও আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারো, কিন্তু তবে কিন্তু আমাকে হোয়াটসঅ্যাপ করলে কিন্তু আলাদা আলাদা যে ম্যাম পিডিএফটা দিন, আমি কিন্তু পিডিএফ দেব না। 100টা লাইক আর 100টা সাবস্ক্রাইবার হলেই আমি দেব। আর তোমরা পিডিএফ পেতে পারো যদি তোমরা ব্যাচে জয়েন করো। তাহলে দেখো, তোমরা যদি এইভাবেই সুন্দর সুন্দর ক্লাস পেতে চাও, ফিজিক্যাল সায়েন্স এবং লাইফ সায়েন্স সপ্তাহে আমি 2 দিন করে পড়াবো, একদিন ফিজিক্যাল সায়েন্স, একদিন লাইফ সায়েন্স। স্বল্প ফিজে পড়ানো হবে, অনলাইনে পড়ানো হবে ক্লাস 10 এবং ক্লাস 12, যারা মাধ্যমিক এবং যারা উচ্চ মাধ্যমিকের পরীক্ষার্থী রয়েছে তাদের জন্য আমি এই অনলাইনে ক্লাসগুলো করাবো। তার সাথে সাথে আমি কিন্তু এক একটা ক্লাস আমি দিতে থাকবো ইউটিউবে, প্রতি সপ্তাহে একটা করে ক্লাস দেবো। আর আমি বলে রাখি, ক্লাস 10-এর হচ্ছে আমি ফিজিক্যাল সায়েন্স এবং লাইফ সায়েন্স পড়াই, আর ক্লাস 12-এর হচ্ছে অনলি বায়োলজি পড়াই। অবভিয়াসলি আমি তো নিশ্চয়ই ফিজিক্স পড়াবো না, আমি বায়োলজি স্টুডেন্ট, আমি বায়োলজিই পড়াবো। তো তোমরা যদি পড়তে চাও তাহলে আমাকে 7044619871 এইটাতে হোয়াটসঅ্যাপ করো, তাহলে আমি তোমাদের সমস্ত ডিটেলস পাঠিয়ে দিতে পারবো। তোমরাও ব্যাচে জয়েন করতে পারবে, আমি তোমাদের সাথে লাইভ ক্লাস করাবো, তোমরা লাইভে আমাকে কোশ্চেন করতে পারবে, কমিউনিকেট করতে পারবে, সেটাই ভালো হবে। এবং তোমাদের এটা কোনো চিন্তার কারণ নেই যে খুব বেশি ফিস নেওয়া হবে, অনলাইন প্লাস স্বল্প ফিসেই কিন্তু পড়ানো হবে। আরেকটা কথা বলে দিই, ভিডিওর নিচে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করতে কিন্তু ভুলবে না, তার সাথে সাথে ভিডিওটা একটা লাইক করতে হবে, তবেই কিন্তু তোমরা আগামী দিন এরকম ফ্রি ক্লাস পাবে। আমি এখানেই আমার ক্লাসটা এন্ড করলাম।